আসসালামু আলাইকুম বাচ্চা লোক, কি অবস্থা সবার? এই কোয়ার্টারের লাস্ট ফিজিক্স ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। কি অবস্থা আপনাদের সবার? মিমি, হাসিবুর, নুজহাত, নিষ্কৃতি, লাবিব, লামিয়া, সঞ্জিদা, ইরিন, আমাকে শুনতে পাচ্ছিস? সাদিদা, তাজনুর, মোহতামিম, হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা? মমিনুর, পূজা মন্ডল, হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। লাবিব, গৌতম, ওকে গৌতম, কি অবস্থা, কেমন আছিস? গৌতম, তুই কোন কলেজ একটু জানাইস তো? গৌতম কোন কলেজে একটু জানাইস, মানে অফলাইন হইলে তো এতদিনে সবার নাম ঠিকানা কলেজ সবকিছু পরিচয় মোটামুটি জানাই যাইতাম, জেনেই যাইতাম, ঠিক আছে? আচ্ছা, আহসান, সৌরভ কর্মকার, নিয়াজ মোর্শেদ, ওকে ফাইন, ইরফাত, সাদিদা, তাজনুর, আয়ান, ওয়ালাইকুম সালাম স্যার, কি অবস্থা? আমার কথা শুনতে পাচ্ছেন আশা করি সবাই? আলহামদুলিল্লাহ, আছি ভালো, আল্লাহ ভালো রাখছেন। ওকে, ঠিক আছে। মেহেদি, মুস্তাফিজুর, তাসমিয়া, জুলেখা, ওকে ফাইন। অনেক কিছু দিচ্ছেন, কোনটা কি দিচ্ছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা শুনেন, আপনাদের পিন কমেন্টে দেখেন, পিন কমেন্টে একটা গুগল ফর্মের লিংক দেওয়া আছে। এই ফর্মে গিয়ে আপনি আমাদের গত কোয়ার্টারের ক্লাস সম্পর্কে ফিডব্যাক জানাবেন। কোন কোন ফিচারগুলো অ্যাপের আপনার ভাল লাগছে, এক্সাম সিস্টেমটা ভাল লাগছে না, প্র্যাকটিস বুক ভাল লাগছে, লাইভ ক্লাস ভাল লাগছে, লাইভ ক্লাসে আবার কোন টিচারের ক্লাস অনেক বেশি ভাল লাগছে, কোন টিচারের ক্লাস কম ভালো লাগছে, জিমি ভাইয়ার ক্লাস একদমই ভালো লাগে নাই, ঠিক আছে? এই সব ফিডব্যাক গুলা দিবেন, ঠিক আছে? সমস্ত ফিডব্যাক দিবেন। তারপরে আপনার ছোট ভাই বোন থাকলে আপনি তাদেরকে ঠিক হতে আনতে চান কিনা সেই সম্পর্কেও জানাবেন। ওভারঅল ফিডব্যাকটা দিবেন। ফিডব্যাক ফর্মটা ফিল আপ করেন। এইটা উই আর ভেরি কশাস অ্যাবাউট ইয়োর, মানে আমরা তো আপনাদেরকে একটা সার্ভিস দিচ্ছি, সো মানে আমরা আপনাদেরকে যে সার্ভিসটা দিচ্ছি সেই সার্ভিসটা পেয়ে আপনারা আসলে উপকৃত হচ্ছেন কিনা, আমরা আসলে কোথায় কোথায় আরো বেটারমেন্টে যাইতে পারি, ভালো করতে পারি, আমাদের কোনো ভুল ভ্রান্তি আছে কিনা, এই জন্য আমরা সেই সমস্ত জিনিসপত্র নিয়ে আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই। তো সেই জানার জন্যই এই ফিডব্যাক ফর্মটা দেওয়া। সবাই ফিডব্যাক ফর্মটা ফিল আপ করেন। যারা অলরেডি ফিল আপ করছেন ভেরি গুড, যারা অলরেডি ফিল আপ করছেন ভেরি গুড। কোনো ম্যাথকে একবার মিটার একবার সেন্টিমিটার দিয়ে করলে ভিন্ন অ্যান্সার আসবে, হ্যাঁ। 1 মিটার সমান 100 সেন্টিমিটার, সেন্টিমিটার দিয়ে করতে যায়েন না, সেন্টিমিটার দিয়ে করতে যায়েন না, ঠিক আছে? এই যে আজকের ক্লাসটাই হচ্ছে ঈদ সালামি। আজকের ক্লাসে আমরা হচ্ছি অ্যাডভান্স প্রবলেম সলভিং করব, এইটাই হচ্ছে ঈদের সালামি, ঠিক আছে? এর চাইতে ভালো সালামি আর কিছু হইতে পারে না, ঠিক আছে? তো এইটাই কি, এইটাই হচ্ছে সালামি। আসো তোমাদেরকে সালামি দিচ্ছি, ঠিক আছে? মজার মজার নতুন নতুন 8-10টা ম্যাথ আমরা সলভ করব, ঠিক আছে? ওকে, কেন ফর্মে লিংকে লিংকে ক্লিক করলেই ফর্মে ঢোকা যাবে? তুই কেন ফর্মে ঢুকতে পারতেছিস না? খালি তোর একটা ভেজাল লাগবেই, ঠিক আছে? ঈদে বেড়াতে আসবেন, ঢাকায় হইলে বেড়াতে যেতে পারি, ঢাকায় হইলে বেড়াতে যেতে পারি। কমন আসবে, কমন আসার চাইতে ইনশাল্লাহ আমাদের আজকের ক্লাসে কিছু নতুন ম্যাথ দেখার টার্গেট, নতুন ম্যাথ দেখার টার্গেট, ঠিক আছে? আলী, আফিফ, করেন ক্লাসটা করেন, করেন ক্লাসটা করেন। এটা তো প্রতি অধ্যায়ে পাই, প্রতি অধ্যায়ে পান। এখন এটা তো লাস্ট ক্লাস, লাস্ট ক্লাস, এবং এই ক্লাসের জন্য আমি কালকে রাতে, ধরো নর্মালি আমি এই পুরা রোজার সময়টা চেষ্টা করছি 10:30-11টার মধ্যে ঘুমাই যেতে। কালকে আমি ঘুমাইছি প্রায় 1:30টায়, ঠিক আছে? 1:30টায় ঘুমাইছি, আবার 3:30টায় অ্যালার্ম দিছি, উঠতে উঠতে 3:50 বাজছে, শরীর টানতেছিল না, সেহরি করছি, সেহরি করে আবার ঘুমায় গেছি, তারপর আবার উঠছি 4:30টার সময়। সকালে তোমাদের আগে একটা ক্লাস ছিল, ওই ক্লাসটা শেষ করে, ওই ক্লাস ছিল 5 নাম্বার স্টুডিওতে। আমি যদি তোমাকে দেখাইতে পারতাম শিখর স্টুডিও গুলা, তাহলে তুমি বুঝতা আমি এই মুহূর্তে আছি 1 নাম্বার স্টুডিওতে। তো আমার আগের ক্লাসটা ছিল 5 নাম্বার স্টুডিওতে। আমি 5 নাম্বার স্টুডিওতে ক্লাস শেষ করছি 11:28-এ। 5 নাম্বার স্টুডিওতে ক্লাস শেষ করছি 11:28-এ। 11:28-এ ক্লাস শেষ করে দৌড়, লিটারেলি দৌড় দিছি, দৌড়ায় দৌড়ায় এই স্টেজে এই স্টুডিওতে ঢুকছি। আচ্ছা, কি জিজ্ঞেস করছো সৌরভ? স্প্রিং এ ঝুলানো ভ আমার মাউস নাই। আহমদুল্লাহ ভাই, মাউস লাগবে, মাউস। স্প্রিং এ ঝুলন্ত এম ভরের পর্যায়কাল 2 সেকেন্ড হলে 4m ভরের জন্য পর্যায়কাল কত হবে? টোয়াইস পাই রুট এম বাই কে। সরাসরি সূত্র মেরে দিবি, টি সমান টোয়াইস পাই রুট এম বাই কে।
ক্লাস 9 এর ক্লাস ছিল, আমার বোন করছে। আরে নাইস, নাইস। এই যে জেনে ভালো লাগছে, মৌ হচ্ছে এইচএসসি তে পড়ে, ওর বোন হচ্ছে ক্লাস 9 এ পড়ে। মৌ এবং মৌয়ের ছোট বোন দুজনই একসাথে শিখর ক্লাস করতেছে। ওকে, দিস ইজ ভেরি নাইস, দিস ইজ ভেরি নাইস, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আচ্ছা নীলফামারী হয়তো যাওয়া হবে না এইবার, তবে আল্লাহ যদি চায় ইনশাল্লাহ যাবো, ইনশাল্লাহ কোনো না কোনো দিন, কোনো না কোনো দিন ইনশাল্লাহ যাবো। লাভ ইউ হাসিবুর রহমান, লাভ ইউ ভাই। ঠিক আছে, আচ্ছা ওকে সাফায়েত জোশ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার রোজা কবুল করুক, আল্লাহ আমাদের সবার রোজা কবুল করুক, আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করুক। সাতক্ষীরা মনে পড়তেছে না, খুলনা গেছি অনেকবার, খুলনা গেছি অনেকবার, বরিশাল গেছি, সাতক্ষীরা ওভাবে হয়তো যাই নাই। আচ্ছা, স্টুডিও ট্যুর ভিডিও দেন, আচ্ছা আজকেই দিব, আজকেই দেখি স্টুডিও একটা ট্যুর ভিডিও দিব, আজকে স্টুডিও ট্যুর ভিডিও দিব, ঠিক আছে। আচ্ছা এই খিলগাঁও মাহিম, আচ্ছা টাঙ্গাইল তো আমি অনেকবার গেছি, সিলেট আমার খুব পছন্দের শহর, ঠিক আছে, টাঙ্গাইল আসছি, টাঙ্গাইল আমি অনেকবার গেছি, ঠিক আছে, সন্দ্বীপ যাই নাই ভাই। চিটাং, এই ঈদে চিটাং যাব না, এই ঈদে চিটাং যাব না, ঈদে ঢাকাতেই আছি, ঠিক আছে, চিটাং যাব না, চিটাং যাওয়া হবে না, ঠিক আছে। আচ্ছা এই যে হইছে হইছে, আমরা থামি, আমরা এই ঈদের দাওয়াত টাওয়াতের গল্প স্বল্প বাদ দিয়ে আসেন আমরা অঙ্ক করি, আসেন আমরা অঙ্ক করি। নোয়াখালী আমার দাদুর বাড়ি, বাট নোয়াখালীতে দাদুর বাড়ি শুধু নামেই আছে, ভিটামাটি নাই, ইভেন নোয়াখালীতে কোনো আত্মীয় নাই। ইনফ্যাক্ট আমার বাবার জন্ম হয়েছে ঢাকা শহর, চিটাং শহরে, আমারও জন্ম হয়েছে চিটাং শহরে। তো কাইন্ড অফ জন্মসূত্রে চিটাঙ্গাই বলা যায়, আব্বু আম্মু এখন ওখানেই থাকে, বাড়ি করছে। তো সব মিলায় মানে নোয়াখালীতে ওরকম কোন এস্টাবলিশমেন্ট নাই, নোয়াখালীতে আমার কোনো আত্মীয় স্বজনও নাই, যারা আছে আমার আত্মীয় স্বজন 80%ই আছে চিটাং শহরে, 20% আছে ঢাকা শহরে। তো এই আর কি বিষয়টা। ওকে, তোমাদের এই একাডেমিক কোর্স শেষ হওয়ার পরেই ইনশাল্লাহ লক্ষ্য জিপিএ 5 এর কোর্স চলে আসবে, ঠিক আছে। ওকে, হ্যাঁ আমার বাসায় আইসো, আমার বাসা হচ্ছে ঢাকা শ্যামলীতে, আমার সাথে যোগাযোগ করো বা শিখবো জিতবো গ্রুপে পোস্ট করো, নিজেরা বন্ধু বান্ধব যোগাযোগ করো, ঢাকায় যারা আছো, তারপরে একটা পোস্ট করো যে ভাই আপনার বাসায় আসতে চাই, ইনশাল্লাহ আই উইল ইনভাইট টু অল অফ ইউ, ঠিক আছে। ওকে ওকে, চলেন আমরা শুরু করি, বাচ্চা লোক চলেন আমরা শুরু করি, দুষ্টুমি করে না দেখি আমার মাউসের স্বাধীনতা আছে কি না। মাউস, নোয়াখালীকে অবহেলা করি না, আল্লাহ হায় হায়, কেন মনে হচ্ছে নোয়াখালীকে অবহেলা করবো? নোয়াখালীতে আমার কেউ নাই যে, নোয়াখালীতে আমার জ্ঞাতি গোষ্ঠী আমার কেউ নাই, ঠিক আছে। মহাকাশ যানের ভিতরে কোনো পানির ভিতরে সরল দোলকের ম্যাথ নির্ণয় করা, ম্যাথ তো হইতেই পারে, কিন্তু মহাকাশ যান, তাইলে মহাকাশ যানের ভিতরে বস মাউসের স্বাধীনতা নাই। তো আচ্ছা, ময়মনসিংহ আমার খুব পছন্দের শহর, অনেকদিন যাই নাই, অনেকদিন যাই নাই, ঠিক আছে। আমরা এখন এলাকার আলাপ বাদ দেই, চলেন আমরা ম্যাথ সলভ করি, অ্যাডভান্স প্রবলেম সলভ করব, ঠিক আছে। আদাবরে আমার বাসা হচ্ছে আদাবর থানার অপোজিটে। এই যে বাসা বাড়ির অ্যাড্রেস বলাটা উচিত হবে না, শাহির ভাই এনাম ভাই আমাকে দৌড়াবে, বলবে এই তুমি কি করতেছো, তোমাকে পাঠাইছি এখানে অ্যাডভান্স প্রবলেম সলভিং এর ক্লাস নিতে, তুমি এখানে গিয়ে নিজের বাসার ঠিকানা দিচ্ছ, এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। এই আমি চাঁদে থাকি, এটা হচ্ছে শিখর চন্দ্র চন্দ্র স্টুডিও, মুন স্যাটেলাইটের মাধ্যমে, আমি স্টারলিং স্যাটেলাইটের মাধ্যমে ক্লাস নিচ্ছি। স্টারলিং স্যাটেলাইট দিয়ে আমরা এখন করব অ্যাডভান্স প্রবলেম সলভিং এর ক্লাস। চলে আসি প্রথম, এই কিরে সিলিন্ডার দেখেই মনে হয়েছে স্যাটেলাইট লেখা, সিলিন্ডার দেখেই মনে হয়েছে স্যাটেলাইট লেখা, ঠিক আছে। আচ্ছা আসি, খুব ভালো একটা ম্যাথ হইতে যাচ্ছে আশা করি, আশা করি খুব ভালো একটা ম্যাথ হতে যাচ্ছে। তো কি কালি দিয়ে লিখবো রে, এটা দিয়েই মারি। আচ্ছা কি বলছে, একটি সরল দোলকের ববকে গলিয়ে নিরেট সিলিন্ডারে পরিণত করলে দোলনকাল অপরিবর্তিত থাকে। তার মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে, আসেন মনোযোগ দিয়ে বুঝেন সবাই, কোশ্চেন তোলা লাগবে না। এই মনে করি হচ্ছে সরল দোলকের বব ছিল, তাইলে এই ববটাকে আমরা কি করছি, ববটাকে আমরা গলায় দিছি, গলায় ফেলছি, গলায় গলিয়ে এটাকে কি করছি, এইটাকে একটা নিরেট সিলিন্ডারে পরিণত করছি, এইটাকে পরিণত, সিলিন্ডারটা একটু বেশি বড় হয়ে গেছে, এইটাকে পরিণত করছি একটা নিরেট সিলিন্ডারে। কি বাইর করতে বলছে, বাইর করতে বলছে সিলিন্ডারের ব্যাসার্ধ কত, কি বাইর করতে বলছে, সিলিন্ডারের ব্যাসার্ধ কত। আচ্ছা তাহলে ধরে নিলাম সিলিন্ডারের উচ্চতা হচ্ছে এইচ,
এবং সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে আর প্রাইম। সিলিন্ডারের উচ্চতা কত? সিলিন্ডারের উচ্চতা হচ্ছে এইচ এবং সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে আর প্রাইম। এবং এই যে গোলকটা আছে সরল দোলকের বব, এই ববের ব্যাসার্ধ কত? ববের ব্যাসার্ধ হচ্ছে আর। এখন তোমাকে দেখো এই কথা বলছে দোলনকাল অপরিবর্তিত থাকে। তো যেহেতু তোমাকে বলছে দোলনকাল, দোলনকাল কি থাকে বাবা? দোলনকাল থাকে হচ্ছে অপরিবর্তিত। তো দোলনকাল অপরিবর্তিত থাকে এবং আমরা কি জানি? আমরা জানি হচ্ছে সরল দোলকের দোলনকাল তার কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। সরল দোলকের দোলনকাল তার কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। ঠিক আছে, তাহলে সরল দোলকের দোলনকাল যদি কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক হয় তাহলে দোলনকাল যেহেতু অপরিবর্তিত থাকে সুতরাং কার্যকরী দৈর্ঘ্যটাও কি থাকবে? কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকবে। কার্যকরী দৈর্ঘ্য কি থাকবে বাবা? কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকবে। কার্যকরী দৈর্ঘ্যটাও কি থাকবে? কার্যকরী দৈর্ঘ্যটাও অপরিবর্তিত থাকবে। আচ্ছা, এখন খেয়াল করো ফার্স্টে কার্যকরী দৈর্ঘ্য মানে কি? কার্যকরী দৈর্ঘ্য মানে হচ্ছে সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ। তাইলে সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ, তার মানে এইখানে কার্যকরী দৈর্ঘ্য সমান কি? এখানে কার্যকরী দৈর্ঘ্য সমান হচ্ছে এল প্লাস আর। এখানে কার্যকরী দৈর্ঘ্য সমান কি? কার্যকরী দৈর্ঘ্য সমান হচ্ছে এল প্লাস আর। আবার সিলিন্ডারটাকে যে ঝুলাইছি, সিলিন্ডারের ভর কেন্দ্র কোথায়? সিলিন্ডারের ভর কেন্দ্র হচ্ছে h/2 উচ্চতায়। সিলিন্ডারের ভর কেন্দ্র কোথায়? সিলিন্ডারের ভর কেন্দ্র হচ্ছে h/2 উচ্চতায়। তাইলে সিলিন্ডারের জন্য কার্যকরী দৈর্ঘ্যটা কি হবে? সিলিন্ডারের জন্য কার্যকরী দৈর্ঘ্যটা হবে এল সমান এল প্লাস h/2। বুঝতে পারি কার্যকরী দৈর্ঘ্য মানে কি? সুতার দৈর্ঘ্য সাথে হচ্ছে ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তো এখানে হচ্ছে সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ। আর এখানে যেহেতু জিনিসটা সিলিন্ডার, এখানে যেহেতু জিনিসটা সিলিন্ডার, তাইলে সুতার দৈর্ঘ্য কত? এল প্লাস ভর কেন্দ্র কোথায় আছে? ভর কেন্দ্র আছে উচ্চতার অর্ধেকে। তো সিলিন্ডারের উচ্চতা কত ধরছিলাম? এইচ। তাইলে এইচ উচ্চতার অর্ধেকে। সুতরাং আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো হচ্ছে, সুতরাং আমরা লিখতে পারবো হচ্ছে এল প্লাস আর ইজ ইকুয়ালস টু হচ্ছে এল প্লাস h/2। তো সুতার দৈর্ঘ্য তো সমান, কাটাকাটি করি এখান থেকে, বা এইখান থেকে লেখা যাবে আর সমান হচ্ছে h/2, বা এইখান থেকে লেখা যাবে h সমান সমান হচ্ছে টোয়াইস আর। তো এইখান থেকে একটা সম্পর্ক আমরা বাইর করছি। এইখান থেকে আমাদের সম্পর্কটা কি আসছে? এইখান থেকে আমাদের সম্পর্কটা আসছে h সমান হচ্ছে টোয়াইস আর। যদিও এইটা আমাদের মেইন লক্ষ্য উদ্দেশ্য ছিল না, আমরা বেসিক্যালি সিলিন্ডারের ব্যাসার্ধ বাইর করতে চাই। আমরা বেসিক্যালি কি চাই? আমরা বেসিক্যালি সিলিন্ডারের ব্যাসার্ধ বাইর করতে চাই, অর্থাৎ আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আর প্রাইমের ভ্যালু কত বাইর করা। আর প্রাইমের ভ্যালু কত বাইর করা। ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব কত হবে? ভর কেন্দ্র কোথায় থাকে সৌরভ? ভর কেন্দ্র থাকে হচ্ছে উচ্চতার অর্ধেকে। ভর কেন্দ্র থাকে হচ্ছে উচ্চতার অর্ধেকে। তোর শরীরের ভর কেন্দ্র কোথায় থাকে? নাভিতে। তার মানে উচ্চতার অর্ধেকে। মানে যদিও এটা উচ্চতার অর্ধেকে না, আমাদের মাথার ভর আসলে বেশি, তো এই জন্য একটু উপরের দিকে থাকে। বাট যে কোনো সুষম বস্তুর এই বস্তুটার ভর কেন্দ্র কোথায় আছে? ঠিক মাঝখান বরাবর। এই বস্তুটার মাঝখান বরাবর থাকে। সিলিন্ডারকে যেহেতু আমাদেরকে লাগাইতে বলছে, সো আমরা চিন্তা করছি যে সিলিন্ডারকে আমরা উলম্ব ভাবেই লাগাইছি। সিলিন্ডারকে উলম্ব ভাবে লাগানোটাই নর্মাল। ঠিক আছে, উলম্ব ভাবে বা লম্বালম্বি লাগানোটাই হচ্ছে নর্মাল। সিলিন্ডারকে তো আড়াআড়ি ভাবে লাগাইলে বলে দিত আড়াআড়ি ভাবে লাগাইছি। ঠিক আছে, আচ্ছা। তো এখন খেয়াল করেন, এখন খেয়াল করেন এইখানে একটা মজার কথা আছে। কি মজার কথা সেটা একটু বুঝেন। সরল দোলকের ববকে গলিয়ে সিলিন্ডারে পরিণত করা হয়েছে। সরল দোলকের ববটাকে গলায় আমরা কি করছি? সরল দোলকের ববটাকে গলায় আমরা সিলিন্ডারে পরিণত করছি। তাইলে মনে করো এখানে একটা রিমোট আছে, এখানে একটা কলম আছে। আমি বললাম এই রিমোটটাকে গলায় কলমটা বানাইছি। তাইলে রিমোটের ভর আর কলমের ভর সেম।
তাইলে রিমোটের আয়তন এবং কলমের আয়তন সেম। ভেরি গুড, যে বলছেন আয়তন সেম আমার আগে অ্যান্সার দিছে, ভেরি গুড। সুতরাং আমরা কি বলতে পারবো, সিলিন্ডারের আয়তন, যেহেতু একটাকে গলায় আরেকটা তৈরি করা হয়েছে, তাইলে সিলিন্ডারের আয়তন সমান সমান হচ্ছে ববের আয়তন। সিলিন্ডারের আয়তন সমান কি, সিলিন্ডারের আয়তন সমান ববের আয়তন। সুতরাং সিলিন্ডারের আয়তন সমান কত, পাই পাই আর স্কোয়ার এইচ, তার মানে পাই আর প্রাইম স্কোয়ার এইচ ইজ ইকুয়ালস টু হচ্ছে ববের আয়তন কি হবে, 4/3 পাই আর কিউব। আচ্ছা, পাই আর পাই কর্তন করতে পারি, বা এইখান থেকে সরি আর প্রাইম স্কোয়ার ইন্টু এইচ সমান কি পাইছিলাম, এইচ সমান পাইছিলাম হচ্ছে টোয়াইস আর, সমান হচ্ছে 4/3 আর কিউব। আচ্ছা, এই আর এর সাথে আর কিউব কাটলে থাকবে হচ্ছে আর স্কোয়ার, এই 2 এর সাথে 2 কাটলে থাকবে হচ্ছে 2। তাহলে এইখান থেকে বা আর প্রাইম স্কোয়ার সমান সমান হচ্ছে 2 আর স্কোয়ার বাই 3, বা এইখান থেকে আর প্রাইম সমান হচ্ছে রুট ওভার 2/3 ইন্টু আর। তাহলে এই এখান থেকে আমাদের লক্ষ্য উদ্দেশ্য সফল হয়েছে, আমরা সিলিন্ডারের ব্যাসার্ধ বের করে ফেলছি। সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে √2/3 ইন্টু আর। সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে √2/3 ইন্টু আর। অঙ্কটা সহজ, কিন্তু কনসেপ্ট আছে, অবশ্যই কনসেপ্ট আছে। আজকে যতগুলা ম্যাথ করব আমরা ইনশাল্লাহ সবগুলার ভিতরেই এরকম চমৎকার চমৎকার কনসেপ্ট আছে। ঠিক আছে, দুইটা এল সেম হবে কেন? ফারহানা তোমাকে বলছে দোলনকাল অপরিবর্তিত থাকে। ফারহানা মনে করে ক্লিয়ারলি দেখেন, দোলনকাল কি থাকে, দোলনকাল অপরিবর্তিত থাকে। তাইলে আমরা কি জানি, আমরা জানি দোলনকাল কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। দোলনকাল কি হয়, দোলনকাল কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। তাইলে দোলনকাল যদি অপরিবর্তিত থাকে, তাইলে কার্যকরী দৈর্ঘ্যটাও বাবা অপরিবর্তিত থাকবে না। যেহেতু দোলনকাল অপরিবর্তিত থাকে এবং দোলনকাল হচ্ছে কার্যকরী দৈর্ঘ্যের সমানুপাতিক, মানে কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক, তাইলে এইটা অপরিবর্তিত আছে, তাইলে ওইটাও অপরিবর্তিত থাকবে। সমানুপাতিক যেহেতু সম্পর্ক, সমানুপাতিক যেহেতু সম্পর্ক, আয়তন হিসেবে আরেকবার বুঝায়, আয়তন হিসেবে আরেকবার বুঝাই, কিন্তু কি লিখছো হাসিবুর, আয়তন সমান থাকবে। নিরেট ববটা গলায় তুই একটা সিলিন্ডার বানাইছস, তাইলে ববের সম্পূর্ণ ভর, ববের সম্পূর্ণ ভর এবং সিলিন্ডারের সম্পূর্ণ ভর সমান, তাইলে ববের সম্পূর্ণ আয়তন আর সিলিন্ডারের সম্পূর্ণ আয়তন সমান। বুঝতে পারছেন, বুঝতে পারছেন? কিউব 3 কোথায় গেল সাবিলা? এই যে আর ছিল বাবু, এইচ সমান টোয়াইস আর বসাইছি, এইচ সমান টোয়াইস আর বসাইছি। কি কি শিশু শিশু কোশ্চেন করো, তুমি কি ক্লাস 8-এ পড়ো নাকি? এইচ সমান টোয়াইস আর বসাইছি, তাহলে আর এর সাথে আর কিউবের একটা আর কাটা গেছে, তাহলে থাকে হচ্ছে আর স্কোয়ার। বুঝতে পারছেন, বুঝতে পারছেন? সিলিন্ডারকে আড়াআড়ি বা অনুভূমিক রাখতে বললে এইটা কোশ্চেনে বলে দিত। সিলিন্ডারকে যদি বলতো আড়াআড়ি বা অনুভূমিকে রাখো, তাহলে এইটা কোশ্চেনে বলে দিত। ঠিক আছে, আচ্ছা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, একটা স্পেশাল ম্যাথ সলভ করলাম, এই স্পেশাল ম্যাথের সাথে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, সুন্দর একটা ঝকঝকে তকতকে পেজ, একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। ওকে ডান, জানায়েন ক্লাসের ফিডব্যাক জানায়েন, শিখবো জিতবো গ্রুপে পোস্ট দিয়েন, তাইলে আপনার বন্ধু বান্ধবরাও জানবে, শিখর দুনিয়ার মানুষজন জানবে শিখতে কি পড়ানো হচ্ছে সবকিছু। ঠিক আছে, ওকে সামনে আগাই আমরা, সামনে আগাই আমরা। চমৎকার একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, কি বলছে, x ইকুয়ালস টু 3 cos ওমেগা টি এবং 5 cos ওমেগা টি প্লাস 5/π/3। তাইলে খেয়াল করো, বেসিক্যালি 3 cos ওমেগা টি এইটা হচ্ছে একটা সরল ছন্দিত স্পন্দনের সমীকরণ। 3 cos ওমেগা টি এইটা হচ্ছে একটা সরল ছন্দিত স্পন্দনের সমীকরণ। আবার
5 cos ওমেগা টি প্লাস π/3, এইটা হচ্ছে আরেকটা সরল ছন্দিত স্পন্দনের সমীকরণ। তাইলে সরল ছন্দিত স্পন্দনের সমীকরণ এইখানে আমরা কয়টা দেখতেছি? দুইটা। আমাদেরকে বেসিক্যালি এইখানে এই গতির বিস্তার কত, তো আলটিমেটলি আমাদেরকে আসলে বাইর করতে বলছে লব্ধি বিস্তার কত। আমাদেরকে আসলে বাইর করতে বলছে কি, আমাদেরকে আসলে বাইর করতে বলছে লব্ধি বিস্তারটা কত। কারণ আলটিমেটলি এইখানে বিস্তার কয়টা আছে? আলটিমেটলি এখানে বিস্তার আছে দুইটা। 3 এইটা হচ্ছে একটা বিস্তার, 5 এইটা হচ্ছে একটা বিস্তার। তাহলে আমাদেরকে এই দুইটার সম্মিলিত বিস্তারের মান বাইর করতে হবে। এই দুইটার সম্মিলিত বিস্তারের মান বাইর করতে হবে। আচ্ছা, এই 3 + 5 8, সুবহানা। এটা কি ক্লাস 2 এর ম্যাথ নাকি? এটা কি ক্লাস 2 এর ম্যাথ? 3 + 5 8। ঠিক, এটা অ্যাডভান্স ম্যাথ হইলো। আসো আমরা একটু অ্যাডভান্স স্টাইলে জিনিসটাকে যদি সলভ করতে যাই, তাহলে আমরা জিনিসটা কিভাবে সলভ করব? আমরা এই প্যাটার্নের হুবহু এই প্যাটার্নের দুইটা ম্যাথ করব, তাইলে এই প্যাটার্নটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি জিনিসটাকে একটু গ্রাফে প্রেজেন্ট করি। জিনিসটাকে একটু গ্রাফে প্রেজেন্ট যখন করতে যাব, আমি বললাম এই বরাবর বসাইছি cos ওমেগা টি। এই বরাবর কাকে বসাইছি? এই বরাবর বসাইছি হচ্ছে cos ওমেগা টি। তো cos ওমেগা টিটাকে যখন বসাইছি, তখন cos ওমেগা টি এর ম্যাগনিটিউড কত? cos ওমেগা টি বরাবর ম্যাগনিটিউড হচ্ছে 3। cos ওমেগা টি বরাবর ম্যাগনিটিউড হচ্ছে 3। তাইলে এইখানটার ভ্যালু কত? এইখানটার ভ্যালু হচ্ছে 3। এখানটার ভ্যালু কত? 3। আচ্ছা, π/3 দেখতে পাচ্ছি। π/3 মানে কত? π/3 মানে মনে মনে এটারে 60 ডিগ্রি বলা যায় না? 180/3। তাইলে π/3 মানে কি? π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এইটার সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আরেকটা টান দাও। এইটার সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা টান দাও। মনে করো এইটুকুর ভ্যালু কত? এইটুকুর ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই বরাবর কে আছে? এই বরাবর আছে হচ্ছে cos ওমেগা টি প্লাস π/3। এই বরাবর ভ্যালুটা কত? এই বরাবর ভ্যালুটা হচ্ছে 5। এই বরাবর ভ্যালু কত? এই বরাবর ভ্যালু হচ্ছে 5। তো আমরা কি চাই? আমরা হচ্ছে লব্ধি বিস্তার কত বাইর করতে চাই। আমরা কি চাই? আমরা হচ্ছে লব্ধি বিস্তার বাইর করতে চাই। তাইলে লব্ধি বিস্তার যদি আমরা বাইর করতে চাই, তাহলে আমরা যেটা করব, এই মনে করি হচ্ছে লব্ধি বিস্তার। এই বিস্তারটার মান কত আমরা বাইর করতে চাই। এই বিস্তারটার মান কত আমরা বাইর করতে চাই। তাহলে ধরে নিলাম এইটাকে, এই কি রে, এটা ওই পাশে চলে গেল কেন? এইটাকে আমরা ধরে নিলাম হচ্ছে আর। এইটাকে আমরা কি ধরে নিলাম? এইটাকে আমরা ধরে নিলাম হচ্ছে আর। এইটাকে আমরা কি ধরে নিলাম? এইটাকে আমরা ধরে নিলাম হচ্ছে আর। তাহলে আমরা লব্ধির জন্য সূত্র দেখছি না? আর সমান কি? আর সমান হচ্ছে √p² প্লাস q² প্লাস 2pq cos আলফা। বলবি এটা কোত্থেকে আসলো? ভেক্টর কোত্থেকে আসছে? চলে আসবে ভেক্টর। সূত্র বসায় দেন। তাইলে সূত্র যদি বসান, তাইলে লিখতে পারবো আর ইকুয়ালস টু হচ্ছে √ কে যারা যারা 7 বলতেছেন তাদেরটা ঠিক আছে, আমি দেখতে পারি নাই, বাট কেউ কেউ বলছে 7। তাহলে 3² প্লাস 5² প্লাস 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু cos অফ 60 ডিগ্রি বসাই। π/3 মানে 60 ডিগ্রি। তাইলে এইটা করলে আসবে হচ্ছে, কোনো কিছু দেওয়া আছে না, তাইলে অ্যান্সার আসবে হচ্ছে 7 একক। অ্যান্সারটা কত চলে আসলো বাবু? অ্যান্সারটা চলে আসলো হচ্ছে 7 একক। অ্যান্সারটা চলে আসলো হচ্ছে 7 একক। বুঝতে পারছি। আচ্ছা, প্রশ্ন দেওয়া সমীকরণে সাইনই থাকতে হবে এরকম কোনো ব্যাপার নাই। বেসিক্যালি সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, মিশায়েল তোমার জন্য বলতেছি, সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এই সুভানা, আচ্ছা ঠিক আছে, ওকে, লাভ ইউ। এই সুভানা কিন্তু আমাদের এই ক্লাসের সবচাইতে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। ঠিক আছে, সুভানা হচ্ছে সবচেয়ে ভালো স্টুডেন্ট। ঠিক আছে, আমার চাইতে ব্রিলিয়েন্ট হচ্ছে সুভানা। সুভানা, খুশি হয়েছিস? আচ্ছা, যেটা বলতেছি,
সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এইটাও যেরকম সরল ছন্দিত স্পন্দনের একটা সমীকরণ, কজ ওমেগা টি প্লাস ডেল্টা এইটাও সরল ছন্দিত স্পন্দনের আরেকটা সমীকরণ। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এই জুবানা দুষ্টু করে না। আকাশ, আমরা পরের অঙ্কটা করি, পরের অঙ্কটা করলে তুই আসলে বুঝতে পারবি। ঠিক আছে, পরের অঙ্কটা করি। পরের অঙ্কটার কোয়েশ্চেন লিখা নাই, তাহলে আমি ধরে নিলাম আমি একটা সমীকরণ বানাই। এবারে তিনটা রাশিমালা ধরবো। এইবারে আমরা ধরবো হচ্ছে তিনটা রাশিমালা। তাহলে কোয়েশ্চেনটা ধরলাম কি, কোয়েশ্চেনে বলা আছে, কালি এত চিকন হয়ে গেল কেন? তাহলে কোয়েশ্চেনে বলা আছে সাপোজ এক্স ইকুয়ালস টু হচ্ছে 5 কজ ওমেগা টি প্লাস 7 কজ ওমেগা টি মাইনাস পাই বাই 6। হাতের লেখা তো বড়ই লেখা কেমনে হবে জিমি? তাহলে জিনিসটাকে একটু ছোট মোটো করি, তাহলে একটু ছোট মোটো হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, প্লাস, এবার একটু গ্যাঞ্জাম লাগাই দিলাম। এবার লিখলাম 4 সাইন ওমেগা টি। তাইলে এইবার খেয়াল করো তরঙ্গের ইকুয়েশন কয়টা এখানে? তরঙ্গের ইকুয়েশন হচ্ছে তিনটা। তরঙ্গের ইকুয়েশন কয়টা? তরঙ্গের ইকুয়েশন হচ্ছে তিনটা। 5 কজ ওমেগা টি এটা হচ্ছে একটা তরঙ্গের ইকুয়েশন। 7 কজ ওমেগা টি মাইনাস পাই বাই 6 এইটা হচ্ছে একটা ইকুয়েশন। 4 সাইন ওমেগা টি এইটা হচ্ছে আরেকটা ইকুয়েশন। আচ্ছা, তো এখানে দুইটা যেহেতু কজ ফাংশন, সবাই একটু মনোযোগ দেন, সবাই একটু মনোযোগ দেন। দুইটা যেহেতু কজ ফাংশন, আলটিমেট জিনিসটাকে আমরা কজে রাখতে চাই। আলটিমেট জিনিসটাকে আমরা কোথায় রাখতে চাই? কজে রাখতে চাই। তাহলে এইখানে কি আছে? সাইন ওমেগা টি। আচ্ছা, এখানে আমরা কি বাইর করতে চাই? আমরা বাইর করতে চাই হচ্ছে লব্ধি বিস্তার কত। আমরা কি বাইর করতে চাই স্যার? আমরা বাইর করতে চাই লব্ধি বিস্তার কত। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি খেয়াল করেন। আমরা যে জিনিসটা করতে পারি, সবার ফার্স্টে এই যে 4 সাইন ওমেগা টি আছে, এই 4 সাইন ওমেগা টি কে আমি কজ বানাইতে চাই। মানে সরল ছন্দিতে স্পন্দন আর তরঙ্গ প্রায় কাছাকাছি জিনিস। পরের লেকচারে, পরের কোয়ার্টারে তরঙ্গ পড়বেন, তখন বুঝবেন। আচ্ছা, তার মানে আমি এখানে এই যে 4 সাইন ওমেগা টি আছে এইটাকে আমি কজ বানাইতে চাই। তো কিভাবে কজ বানাবো খেয়াল করেন। দেখেন, সাইন ওমেগা টি আছে, এই যে সাইন ওমেগা টি আছে এইটাকে আমরা কজ অফ 90 মাইনাস থিটা লিখতে পারি না? এইটারে আমরা কজ অফ 90 মাইনাস থিটা লিখতে পারি। তাহলে সাইন ওমেগা টি সমান কি? সাইন ওমেগা টি সমান কজ অফ 90 মাইনাস থিটা। ঠিক আছে, আচ্ছা, বা এইখান থেকে খেয়াল করেন সাইন ওমেগা টি সমান সমান, এখন এই জিনিস তো নিশ্চয়ই জানা আছে যে কজ অফ মাইনাস থিটা সমান সমান হচ্ছে কস থিটা। কজ অফ মাইনাস থিটা সমান কি? কজ অফ মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা। এইটা আশা করি জানা আছে। তাহলে এটা যদি জানা থাকে, তাহলে কজ অফ 90 মাইনাস ওমেগা টি, কজ অফ 90 মাইনাস ওমেগা টি এইটাকে লিখা যাবে কজ অফ ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। অর্থাৎ এইখান থেকে লিখতে পারি কি? এইখান থেকে লিখতে পারি সাইন ওমেগা টি সমান হচ্ছে কজ ওমেগা টি মাইনাস পাই বাই 2। কজ ওমেগা টি মাইনাস পাই বাই 2। তাইলে এইখান থেকে দেখেন একটা কাহিনী আমরা ঘটায় ফেলছি। তাহলে এইখান থেকে কি লিখতে পারবো? সুতরাং এক্স ইকুয়ালস টু কি লিখা যাবে? এক্স ইকুয়ালস টু লিখা যাবে 5 cos ওমেগা টি প্লাস 7 cos ওমেগা টি মাইনাস পাই বাই 6 প্লাস এই 4 সাইন ওমেগা টি। তো সাইন ওমেগা টি সমান কি? cos ওমেগা টি মাইনাস পাই বাই 2। তাইলে 4 সাইন ওমেগা টি কে কি লেখা যাবে? 4 cos
ওমেগা টি মাইনাস পাই বাই 2, 4 cos ওমেগা টি মাইনাস পাই বাই 2। বুঝি? তাহলে এই হচ্ছে আমাদের এখন মেইন তরঙ্গের ইকুয়েশন, যেই তরঙ্গে আমরা সমস্ত কিছুকে রিপ্রেজেন্ট করছি কোথায়? সমস্ত কিছুকে রিপ্রেজেন্ট করছি হচ্ছে কজ ফাংশনে। সমস্ত কিছুকে রিপ্রেজেন্ট করছি কজ ফাংশনে। রাশেদ খান একটা অ্যান্সার দিয়ে দিছে চখাম করে। আমারও কেন জানি মনে হচ্ছে অঙ্কটা অ্যান্সার হলেও হতে পারে। দেখা যাক, আমরা একটু নিজেরা সলভ করি। তাইলে সবার ফার্স্টে কাকে বসাইলাম? সবার ফার্স্টে বসাইলাম হচ্ছে কজ ওমেগা টি। তাইলে এই বরাবর লাইনটা কার? এই বরাবর লাইনটা হচ্ছে কজ ওমেগা টি এর লাইন। তাইলে কজ ওমেগা টি বরাবর ভ্যালু কত? কজ ওমেগা টি বরাবর ভ্যালু হচ্ছে 5। কজ ওমেগা টি বরাবর ভ্যালু কত? মনোযোগ দাও। কজ ওমেগা টি বরাবর ভ্যালু হচ্ছে 5। আচ্ছা, তো এরকম একটা ব্যাপার আছে ট্রিগোনোমেট্রিতে, ক্লকওয়াইজ ডিরেকশনে যদি কোণ হয়, ক্লকওয়াইজ ডিরেকশনে যদি কোণ হয়, তখন আমরা কি করি? ক্লকওয়াইজ ডিরেকশনে কোণ থাকলে আমরা দিই হচ্ছে প্লাস, আর অ্যান্টি ক্লকওয়াইজ, সরি ভুল বলছি, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কোণ হইলে আমরা দেই হচ্ছে প্লাস, আর ক্লকওয়াইজ ডিরেকশনে কোণ হইলে আমরা দেই হচ্ছে মাইনাস। যেমন এইখানটায় খেয়াল করেন, এখানে কি ছিল? ওমেগা টি প্লাস পাই বাই 3। এই জন্য ঘুরাই দিছিলাম অ্যান্টি ক্লকওয়াইজ। কোন দিকে ঘুরাই দিছিলাম? অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে 60 ডিগ্রি। অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে 60 ডিগ্রি। তাহলে এইখানে খেয়াল করেন, এখানে কি আছে? মাইনাস পাই বাই 6। তো পাই বাই 6 মানে কত? পাই বাই 6 মানে 30 ডিগ্রি, তোর ছোট ভাইও জানে। তাহলে এইখানে 30 ডিগ্রি কোণে ঘুরবে, এইখানে 30 ডিগ্রি কোণে ঘুরবে। কোন দিকে ঘুরবে? ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে। 30 ডিগ্রি কোণে ঘুরবে হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে। তাইলে এই ভ্যালুটা কত? এই পাশের ভ্যালুটা কত? এই পাশের ভ্যালুটা হচ্ছে 7। 30 ডিগ্রি কোণে ঘুরলে এইটা কি? এইটা হচ্ছে cos ওমেগা টি মাইনাস পাই বাই 6। এই বরাবর ভ্যালু কত? এই বরাবর ভ্যালু হচ্ছে 7। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে পাই বাই 2। সো পাই বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি, এবং আছে মাইনাস। তো নামবে হচ্ছে নিচের দিকে, মাইনাস আছে, নামবে হচ্ছে নিচের দিকে। নামাও নিচের দিকে হেইও বলে। তাহলে এই বরাবর কি আসবে? এই বরাবর আসবে হচ্ছে, এই বরাবর কি আসবে? এই বরাবর আসবে হচ্ছে cos ওমেগা টি মাইনাস পাই বাই 2। এই বরাবর ভ্যালু কত? এই বরাবর ভ্যালু হচ্ছে 4। তার মানে আলটিমেটলি তোমার কার কার লব্ধি বের করা লাগবে? তোমার লব্ধি বের করা লাগবে 5, লব্ধি বের করা লাগবে 7, লব্ধি বের করা লাগবে 4। ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি দুইটা থাকতো, যদি দুইটা সমীকরণ থাকতো, তাহলে তো সরাসরি বসায় দিতাম পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা। কিন্তু এখন হচ্ছে না। আমার ভেক্টর আছে কয়টা? ভেক্টর আছে 3টা। তাইলে কি করতে হবে? আমার যেটা করতে হবে, উপাংশে ভাগ করতে হবে। তাহলে এই পাশে আছে 7, এই পাশে আছে 30 ডিগ্রি। তাইলে এই বরাবর আসবে হচ্ছে 7 cos 30 ডিগ্রি, এবং এই বরাবর আসবে হচ্ছে 7 sin 30 ডিগ্রি। ভেক্টর মনে আছে না? গুলায় খাই ফেলছি শিফতারির সাথে। অ্যাঙ্গেল যার সাথে, তার সাথে হয় কজ উপাংশ, অন্যদিকে অ্যাঙ্গেল যার সাথে থাকে তার সাথে হয় হচ্ছে কজ উপাংশ, অন্যদিকে থাকে হচ্ছে সাইন উপাংশ। তাহলে এইবার আমরা লিখতে পারি এ এক্স, এক্স এক্সিস বরাবর উপাংশ। তাইলে এক্স এক্সিস বরাবর উপাংশ কত? 5 প্লাস 7 কজ 30, এইটার একটা মান আসবে। এরপরে ওয়াই এক্সিস বরাবর উপাংশ কত? ওয়াই এক্সিস বরাবর উপাংশ হচ্ছে 4 প্লাস 7 সাইন 30। সাইন 30 মানে কত? সাইন 30 মানে হচ্ছে হাফ। তার মানে 3.5, 3.5 প্লাস 4, দ্যাট মিনস এইটা হচ্ছে 7.5, আর ওইটার ভ্যালু কিছু একটা আসবে। তাইলে দেখি 5 প্লাস 7 cos 30 মারো, তাহলে আসবে হচ্ছে হিজিবিজি হিজিবিজি 11.06। সুতরাং রেজাল্টেন্ট এ সমান কি আসবে?
এ সমান আসবে রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। দ্যাট মিনস এইখান থেকে লিখতে পারি আমরা রুট ওভার 11.06 স্কোয়ার প্লাস 7.5 স্কোয়ার। তাহলে এইখান থেকে অ্যান্সারটা চলে আসবে মিষ্টি করে রুট ওভার 11.06 স্কোয়ার প্লাস 7.5 স্কোয়ার মারলে আসে হচ্ছে 13.363 13.363 একক। বলেন বুঝতে পারছি কিনা, বলেন বুঝতে পারছি কিনা। অঙ্ক ভালো লাগছে, অঙ্ক ভালো লেগেছে মিষ্টি করে। লোধি ইস্টের 90 প্লাস 30 120 হবে না? 90 প্লাস 30 120 কোথেকে আসছে বাবু? 90 প্লাস 30 120 কোথেকে আসছে বুঝি নাই। 90 প্লাস 30 কোথেকে 120 আসছে? মানে 90 ডিগ্রি কার সাথে রেফারেন্স? 90 ডিগ্রি তো রেফারেন্স হচ্ছে কজ ওমেগা টি থেকে, কজ ওমেগা টি থেকে 90 ডিগ্রি, কজ ওমেগা টি থেকে 90 ডিগ্রি। তাইলে কজ ওমেগা টি থেকে 90 ডিগ্রি যদি হয়, কজ ওমেগা টি থেকে 90 ডিগ্রি যদি হয়, তাইলে এই বরাবর ছিল কজ ওমেগা টি। তাইলে কজ ওমেগা টি থেকে 90 ডিগ্রি কোণে নামছে, কজ ওমেগা টি থেকে 90 ডিগ্রি কোণে নামছে। ব্যাস কাহিনী শেষ। ঠিক আছে, আমরাও তো লম্বাংশ উপপাদ্য দিয়ে করছি, আপনি কোন লম্বাংশ উপপাদ্য দিয়ে করলেন আমরা বুঝলাম না। এটা বিস্তারের গ্রাফ এরকম কোনো ব্যাপার না, এটা কোনো গ্রাফ না, বেসিক্যালি আমরা এখানে ভেক্টর রূপে প্রকাশ করছি, আমরা এখানে ভেক্টর রূপে প্রকাশ করছি। অ্যাঙ্গেল বের করা এখানে নেসেসারি না, তোমাকে বিস্তার বাইর করতে বলছে, বিস্তারের জন্য অ্যাঙ্গেল নেসেসারি না, চাইলে বাইর করতে পারেন। ঠিক আছে, ওকে মাহিম, ভালো লাগলে আরেকটা স্ক্রিনশট নিয়ে ফেলো, ভালো লাগলে আরেকটা স্ক্রিনশট নিয়ে ফেলো। মজার আরেকটা অঙ্ক সলভ করলাম আমরা, সামনে আরো কিছু অঙ্ক আছে আমাদের। ঠিক আছে, আজকে যতগুলো অঙ্ক করব সবগুলাই এরকম মানে চখাম চখাম স্পেশাল টাইপসের ম্যাথ সলভ করব, সবগুলাই আমরা চখাম স্পেশাল টাইপসের ম্যাথ সলভ করব। এই স্ক্রিনশট নিছিস? ওকে ফাইন, ঠিক আছে চলেন সামনে আগাই। কি হয়েছে? যদি সাইন থাকতো তাহলে কি করতাম? কজ পাই বাই 2 রাখা যাবে না? কস পাই বাই 2 সাইন কি কি লিখতেছে দেখি, সাইন -30, দাঁড়াও কি হয়েছে? সাইন -30 সাইন থাকতো তাহলে কি করতাম? তাইলে সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি কে বেসিক লাইনে বসাইতাম, অনুভূমিক লাইনে বসাইতাম সাইন ওমেগা টি। ঠিক আছে, মানে একই গ্রাফের ভিতরে, একই গ্রাফের ভিতরে বা একই ছবিতে সাইন কস দুইটা রাখা যাবে না। রাখলে দুইটা বা তিনটা যাই আছে সবগুলাকে সাইন রাখতে হবে, অথবা সবগুলাকে কজ রাখতে হবে। সাইন রাখলে সবগুলা সাইন, কজ রাখলে সবগুলা কজ। বুঝতে পারছি? মানে একটা সাইন একটা কজ রাখা যাবে না, তখন তো রেফারেন্স পাল্টায় যাবে। কজ ওমেগা টি এর রেফারেন্স হচ্ছে অনুভূমিক বরাবর, কজ ওমেগা টি এর রেফারেন্স অনুভূমিক বরাবর। তাহলে ওমেগা টি মাইনাস পাই বাই 6, তাইলে 30 ডিগ্রি কোণে ঘুরাইলাম। আবার ওমেগা টি মাইনাস পাই বাই 2, তাইলে 90 ডিগ্রি কোণে ঘুরাইলাম। তাহলে রেফারেন্সটা ঠিক রাখতে হবে, ইদার সবগুলা হচ্ছে কজ ওমেগা টি, ইদার সবগুলা হচ্ছে সাইন ওমেগা টি, যে কোনো একটাই রাখবেন। জুলেখা ইসলাম, আমরা অঙ্কটা বুঝছি সবাই ঠিকঠাক মতো আলহামদুলিল্লাহ। আপনি একটু পরে রেকর্ডেড ক্লাসটা দেখে নিন কষ্ট করে, আপনি একটু কাইন্ডলি কষ্ট করে রেকর্ডেড ক্লাসটা দেখে নিন, সবাইকে বসাই নিয়ে আবার। আচ্ছা, সাইন -30 সাইন 30 হয় না? না, সাইন -30 সাইন 30 হয় না, সাইন -30 সাইন 30 হয় না। ঠিক আছে, ওকে। এই যে সরে দাঁড়াইছি পুঞ্জ বিশ্বাস, আর কত সরে দাঁড়াবো? স্ক্রিনের বাইরেই তো চলে যাব, সরে দাঁড়াইতে দাঁড়াইতে তো একদম স্ক্রিন থেকে বাইরে চলে যাচ্ছি। ঠিক আছে, ওকে। ভেক্টর রূপে প্রকাশ খুব সহজ কথা, আমরা হরাইজন্টাল লাইন বরাবর অনুভূমিক বরাবর ধরে নিছি কজ ওমেগা টি, কজ ওমেগা টি বরাবর বিস্তারের মান কত? 5। আচ্ছা, তারপর কজ ওমেগা টি মাইনাস পাই বাই 6, তাহলে 30 ডিগ্রি কোণে ঘুরাই দিলাম, এই বরাবর বিস্তার কত? 7, তাহলে এই বরাবর নামাইলাম, বিস্তারটা কত? ওমেগা টি মাইনাস পাই বাই 6, এই বরাবর বিস্তার হচ্ছে 7।
আর এখানে কি ছিল 4 সাইন ওমেগা টি। তো সাইন ওমেগা টিতে রাখতে চাই না, আমরা সবকিছুকে কজে নিতে চাই। তাহলে সাইন ওমেগা টি এর বদলে কি লিখতে পারবো, কজ ওমেগা টি মাইনাস পাই বাই 2। তাহলে কজ ওমেগা টি মাইনাস পাই বাই 2 অর্থাৎ কজ ওমেগা টি থেকে পাই বাই 2 90 ডিগ্রি কোণে ঘুরাই দিব নিচের দিকে। তাহলে এই বরাবর হচ্ছে ওমেগা টি মাইনাস পাই বাই 2। তাহলে এই বরাবর ভ্যালুটা কত, এই বরাবর ভ্যালুটা হচ্ছে 4। ব্যাস, এবার তিনটা বিস্তার 5 4 7 এই তিনটা লব্ধি বাইর করতে হবে, লব্ধি বাইর করছি। ঠিক আছে, ওকে সামনে যাই, সামনে যাই। এইটা ভেরি স্পেশাল একটা ম্যাথ, শুধু স্পেশাল বললে জিনিসটাকে কম বলা হবে। এইটা ভেরি স্পেশাল একটা ম্যাথ। ঠিক আছে, আপনাকে কাহিনী কি বলছে, আপনাকে বলছে এম ভর এবং এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি দণ্ডকে এক প্রান্তের সাপেক্ষে ক্ষুদ্র কোণে দুলতে দিলে পর্যায়কাল নির্ণয় করো। এক প্রান্তের সাপেক্ষে ক্ষুদ্র কোণে দুলতে দিলে পর্যায়কাল নির্ণয় করতে বলছে। তাইলে ব্যাপারটা আমরা একটু বুঝি। ধরো সিনারিও এই রকম, এই মনে করি একটা দৃঢ় অবলম্বন। সো এই দৃঢ় অবলম্বন থেকে আমরা যেটা করলাম, একটা দণ্ড মনে করো এইভাবে ঝুলায় রাখছিলাম। ঠিক আছে, এইভাবে একটা দণ্ড আমরা ঝুলায় রাখছিলাম। তো এই দণ্ডটারে আমরা কি করছি, এই দণ্ডটারে আমরা এই দণ্ডটারে আমরা যে কোনো একটা অ্যাঙ্গেল কাট করে দিছি। এই দণ্ডটারে আমরা কি করছি, এই দণ্ডটারে আমরা যে কোনো একটা অ্যাঙ্গেল কাট করে দিছি। ধরলাম এই দণ্ডটাকে আমরা এরকম থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করে দিছি। দণ্ডটারে কি করছি, দণ্ডটারে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করে দিছি। ঠিক আছে, কি হয়েছে ভাইয়া, দোলকের ব্যবহার করে দৈর্ঘ্য নির্ণয়, দোলক দোলকের ব্যবহার করে দৈর্ঘ্য নির্ণয়, বুঝি নাই। দোলকের ব্যবহার করে দৈর্ঘ্য নির্ণয় মানে কি? টি সমান টোয়াইস বাই রুট এল বাই জি। কি জানতে চাইছস? ভেঙে ভেঙে করলে হবে না, কি ভেঙে ভেঙে করলে হবে? টোয়াইস বাই রুট এল বাই জি। তাওহিদ মাহমুদ ভেরি গুড, সরাসরি বলে দিছে টি সমান কি হবে, টি সমান হবে টোয়াইস বাই রুট ওভার এল বাই জি। এবং এটা একটি চমৎকার ভাবে ভুল অ্যান্সার। যেটা বুঝাচ্ছে এটা বুঝে নেন। এইটা কার ক্ষেত্রে হয়? এইটা হয় হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে। এইটা কি সরল দোলকের ক্ষেত্রে? সরল দোলকের একমাত্র ভর থাকে হচ্ছে ববের ভর। সরল দোলকের সুতাটা কি থাকে? সরল দোলকের সুতাটা থাকে হচ্ছে ভরহীন। সরল দোলকের সুতাটা কি থাকে? ভরহীন। এই জন্য সরল দোলকের জন্য আমরা লিখতে পারবো টি সমান টোয়াইস পাই রুট ওভার এল বাই জি। এটা শুধুমাত্র সরল দোলকের ক্ষেত্রে খাটবে, কিন্তু এটা এই ক্ষেত্রে খাটবে না। এইটা এই ক্ষেত্রে একেবারেই খাটবে না। তাইলে আসেন আমরা একটু সামনে চলে যাই। আমরা যদি একটু সামনে চলে যাই তাহলে আমরা কি করতে পারবো, এখানে কাহিনী বেশ মজার। এখানে কাহিনী বেশ মজার যে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটা দণ্ড এক প্রান্তের সাপেক্ষে, এক প্রান্তের সাপেক্ষে ক্ষুদ্র কোণে দুলছে। তাইলে এইটা মনে করি দৃঢ় অবলম্বন। এই দৃঢ় অবলম্বন থেকে বস্তুটা কি করছে, দৃঢ় অবলম্বন থেকে বস্তুটা এক প্রান্তের সাপেক্ষে দুলছে। তাহলে এই যে দুলছে, সবাই এই জিনিসটা একটু বুঝেন। এই বস্তুটার মধ্যে একটা কৌণিক গতি তৈরি হচ্ছে না? বস্তুটার মধ্যে কি তৈরি হচ্ছে? বস্তুটার মধ্যে একটা কৌণিক গতি তৈরি হচ্ছে। তাহলে বস্তুটার মধ্যে যদি একটা কৌণিক গতি তৈরি হয়, তাহলে এই বস্তুটার মধ্যে একটা টর্ক থাকবে। কি ভাই, কি বললেন? টর্ক? টর্ক কোত্থেকে আসছে? এটা কি নিউটনীয় বলবিদ্যা নাকি? হ্যাঁ, এরকম মিলে যাবে, এক চ্যাপ্টারের কনসেপশন আরেক চ্যাপ্টারের কনসেপশনের সাথে মিলে যাবে। আবারও বলি, বস্তুটা কি করছে? বস্তুটা একটা অ্যাঙ্গেলে দুলছে। বস্তুটা একটা অ্যাঙ্গেলে দুলছে। তো বস্তুটা যেহেতু একটা অ্যাঙ্গেলে দুলছে, তাহলে এই জায়গায় বস্তুটার মধ্যে কি তৈরি হবে? বস্তুটার মধ্যে এই জায়গায় একটা টর্ক তৈরি হবে। তাহলে এই যে টর্কটা থাকবে, টর্ক আমরা কি লিখতে পারবো? টর্ক টাউ সমান সমান কি? টর্ক টাউ সমান সমান হচ্ছে
আই ইন্টু আলফা। টর্ক টাউ সমান কি? টর্ক টাউ সমান হচ্ছে আই ইন্টু আলফা। এখন টর্কের আমরা আরেকটা সূত্র জানি, টাউ ইকুয়ালস টু কি? টাউ ইকুয়ালস টু হচ্ছে আর এফ সাইন থিটা। টাউ ইকুয়ালস টু আমরা কি জানি? টাউ ইকুয়ালস টু হচ্ছে আর এফ সাইন থিটা। এখন এফ মানে কি? এফ মানে হচ্ছে বস্তুর ভর কেন্দ্র থেকে, এফ মানে হচ্ছে বস্তুর ভর কেন্দ্র থেকে নিচের দিকে সরাসরি কাজ করা বস্তুর ওজন। বস্তুর ভর কেন্দ্র থেকে বস্তুর, ঠিকঠাক মতো দাগই দিতে পারতেছি না, এই অবস্থা কেন জিমি? বস্তুর ভর কেন্দ্র থেকে নিচের দিকে, বস্তুর ভর কেন্দ্র থেকে নিচের দিকে সরাসরি কাজ করাকে, সরাসরি কাজ করা বস্তুর ওজন, এইটাই হচ্ছে ওর বলের মান। তাইলে এফ সমান কি? এফ সমান হচ্ছে এমজি। এবং এই যদি ভর কেন্দ্র হয় তাহলে ভর কেন্দ্র পর্যন্ত দূরত্বটা কত? ভর কেন্দ্র পর্যন্ত দূরত্বটা হচ্ছে উচ্চতার অর্ধেক। আর মানে কি? আর মানে কি মনে আছে? নিউটনীয় বলবিদ্যায় পড়ছিলাম, আর মানে হচ্ছে ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দু পর্যন্ত দূরত্ব। আর মানে কি? আর মানে হচ্ছে ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দু পর্যন্ত দূরত্ব। তাইলে এই হচ্ছে ঘূর্ণন অক্ষ, এই হচ্ছে বলের প্রয়োগ বিন্দু। তাইলে ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দু পর্যন্ত দূরত্ব। তাইলে আর সমান কি হবে? আর সমান হবে L/2। তাইলে আমরা এইখানে যদি লিখি, এইখানেও মজার কাহিনী আছে, খেয়াল করো। আমরা এখানে কি লিখবো? আমরা এখানে লিখবো আর এফ সাইন থিটা। তো এই আর এফ সাইন থিটার উপরে, এই আর এফ সাইন থিটার মানে আর এফ সাইন থিটার আগে বেসিক্যালি আমাদের দিতে হবে একটা মাইনাস চিহ্ন। কেন মাইনাস চিহ্ন দিব? কারণ ত্বরণ যেই দিকে হইছে, ত্বরণ কোন দিকে হইছে? ত্বরণ হইছে হচ্ছে সাম্যাবস্থান থেকে বাইরের দিকে, কিন্তু প্রত্যয়নী বল কাজ করতেছে কোন দিকে? সাম্যাবস্থানের দিকে। তাইলে বল হচ্ছে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। বলটা কি? বলটা হচ্ছে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। তাইলে এক পাশে গেলে পজিটিভ, আরেক পাশে আসলে নেগেটিভ। তাইলে এইখান থেকে দেখেন আমাদের কাহিনী অনেকটুকুই ঘটে গেছে। আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো আই। আই মানে কি? জড়তার ভ্রামক। তো এইটা হচ্ছে প্রান্তগামী। আইটা কি? আইটা হচ্ছে প্রান্তগামী। তো প্রান্তগামীর সাপেক্ষে জড়তার ভ্রামক 1/3 ml²। প্রান্তগামী, এক প্রান্তগামী এক্সিসের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে 1/3 ml²। বা আই এর জায়গায় কি লিখবো? আই এর জায়গায় লিখবো 1/3 ml² ইন্টু আলফা। আলফাটা আলফাই থাকবে, কিছু করার দরকার নাই। সমান সমান আর এর জায়গায় কি লিখবো? আর এর জায়গায় লিখবো হচ্ছে L/2। মাইনাস ছিল, থেকে যাবে। তাইলে আর এর জায়গায় লিখলাম হচ্ছে L/2 ইন্টু এফ এর জায়গায় লিখলাম হচ্ছে mg। এফ এর জায়গায় কি লিখলাম? mg। আচ্ছা, এইখানে দেখো একটা কথা বলে দিছে, ক্ষুদ্র কোণে। কি বলে দিছে? ক্ষুদ্র কোণে। তো যেহেতু ক্ষুদ্র কোণ, যেহেতু ক্ষুদ্র কোণ, সুতরাং আমরা কি লিখতে পারবো? সাইন থিটা সমান হচ্ছে থিটা। ক্ষুদ্র কোণ হইলে কি হবে? ক্ষুদ্র কোণ হইলে সাইন থিটা সমান হবে থিটা। তাইলে এখান থেকে কিছু কিছু জিনিস কাটা যায়। কি কি জিনিস কাটা যায় আমরা একটু দেখি। এখান থেকে এল স্কোয়ার আর এই এল কাটা চলে যায়, এল এর উপরে স্কোয়ার ছিল আর এল কাটাকাটি করে দিলাম, তাইলে একটা এল থাকবে। এম আর এম কাটাকাটি করে দিতে পারি, এম আর এম কাটাকাটি করে দিতে পারি। তাহলে এইখান থেকে দেখো আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি বা আলফা ইজ ইকুয়ালস টু হচ্ছে -3g ডিভাইডেড বাই টোয়াইস এল। আলফা ইকুয়ালস টু -3g ডিভাইডেড বাই টোয়াইস এল ইন্টু থিটা। ঠিক আছে, আলফা সমান কি? -3g/2l ইন্টু থিটা। এখন এইখানে একটু খেয়াল করেন, আমরা তো জানি এ ইজ প্রপোর্শনাল -x বা
এ সমান কি? এ সমান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, যেখানে এ মানে হচ্ছে ত্বরণ এবং এক্স মানে কি? এক্স মানে হচ্ছে সরণ। এ মানে হচ্ছে ত্বরণ, এক্স মানে হচ্ছে সরণ। কিন্তু এইখানে দেখো মজার কাহিনী ঘটতেছে। আলফা মানে কি? আলফা মানে হচ্ছে কৌণিক ত্বরণ। আলফা মানে কি? আলফা মানে হচ্ছে কৌণিক ত্বরণ। থিটা মানে হচ্ছে কৌণিক সরণ। থিটা মানে কি? থিটা মানে হচ্ছে কৌণিক সরণ। সুতরাং এই যে সমীকরণটা আছে, সুতরাং এই সমীকরণটাকে লিখা যাবে আলফা ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার থিটা। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারবো, সুতরাং অ্যান্সারের দিকে চলে আসছি, ওমেগা স্কোয়ার সমান হচ্ছে 3g ডিভাইডেড বাই টোয়াইস এল, বা ওমেগা সমান হচ্ছে 3g বাই টোয়াইস এল। টোটালটাকে মারো হচ্ছে রুট, বা ওমেগা সমান কি জানো? টোয়াইস পাই বাই টি। টোয়াইস পাই বাই টি সমান রুট ওভার 3g ডিভাইডেড বাই টোয়াইস এল। সুতরাং টি সমান কি আসবে? টি সমান আসবে হচ্ছে টোয়াইস পাই রুট ওভার টোয়াইস এল ডিভাইডেড বাই 3g। তাইলে টি সমান কি পাইলাম? টি সমান পাইলাম হচ্ছে টোয়াইস পাই রুট ওভার টোয়াইস এল ডিভাইডেড বাই 3/g। এই হচ্ছে আমাদের দণ্ডের জন্য দোলনকাল। বলেন বুঝতে পারছেন কিনা? বলেন বুঝতে পারছেন কিনা? আলফা সমান 14.7। কি লিখছিস বাবু? আলফা সমান 14.7, ব্যাপারটা বুঝি নাই। 14.7 এর কাহিনী কি বুঝি নাই। পুরাই নিউটনীয় বলবিদ্যার কনসেপশন, কিন্তু হ্যাঁ একটু করে মানে এইখানে এসে আবার সরল ছন্দিতে স্পন্দনটা লাগতেছে, এইখানে এসে সরল ছন্দিতে স্পন্দনটা লাগতেছে। বাট হ্যাঁ নিউটনীয় বলবিদ্যার সাথে বেশ কিছু মিল আছে। ঠিক আছে, সকাল থেকে নেট ছিল না, কেবল ক্লাসে আসলাম। রেকর্ডেড ক্লাস করে নেওয়ার অপশন আছে। এইসব মানে অনাকাঙ্ক্ষিত ত্রুটি বিচ্যুতি যাতে আপনারা এড়াইতে পারেন, সেই জন্যই শিখো আপনাদেরকে সমস্ত লাইভ ক্লাস রেকর্ডেড দিয়ে দিচ্ছে। তো সুবিধা আছে, মন খারাপ করেন না, রেকর্ডেড করে নিয়েন। ক্লিয়ার? বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? সাদিদা, গৌতম, জায়েদ, মোহাম্মদ, তোরা কি নাই কেউ? আল্লাহ, দাঁড়া দাঁড়া দাঁড়া, কি জানি হয়েছে, আমি কি জানি চাপ দিয়ে ফেলছি। ঠিক আছে, আর সমান এল বাই টু। আর সমান এল বাই টু। আর মানে কি? আর মানে হচ্ছে ঘূর্ণন অক্ষ থেকে, আর মানে হচ্ছে ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দু পর্যন্ত দূরত্ব। এটার জন্য নিউটনীয় বলবিদ্যার কনসেপশন লাগবে। এই যে টাউ সমান কি লিখছি? টাউ সমান লিখছি আর এফ সাইন থিটা। এই আর মানে কি? এই আর মানে হচ্ছে ঘূর্ণন অক্ষ থেকে। তাহলে ঘূর্ণন অক্ষ কোনটা? এই লাইনটা হচ্ছে সেই ঘূর্ণন অক্ষ, এই লাইনটা হচ্ছে ঘূর্ণন অক্ষ। তাইলে ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দু পর্যন্ত দূরত্ব। এখন সম্পূর্ণ বস্তুর ভর কত? এমজি। তাহলে এই বস্তুর ভর এমজি কোন বিন্দু বরাবর কাজ করবে? কখন গেছো? সরি বলার দরকার নেই, গেছো কখন? ব্যাটম্যান নাকি তুমি? হ্যাঁ, তুমি আমার ক্লাসের মাঝখান দিয়ে চলে গেলে, আমি বুঝলাম না, কি আজব ব্যাপার। পুরা ব্যাটম্যান। আমার ক্লাসে একজন ব্যাটম্যান আসছে, সে এই রুমের এই পাশ থেকে ওই পাশে চলে যাচ্ছে, আমি টেরও পাচ্ছি না, কি একটা অবস্থা। তাহলে খেয়াল করেন, আর মানে কি? আর মানে হচ্ছে বলের প্রয়োগ বিন্দু থেকে ঘূর্ণন অক্ষের দূরত্ব। তাহলে ঘূর্ণন অক্ষ, এই ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব, এইটা হচ্ছে আর সমান এল বাই টু। টাউ সমান হচ্ছে টর্ক। বাবা, টাউ সমান হচ্ছে টর্ক। মাহমুদুল্লাহ ভাই, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় মাহমুদুল্লাহ ভাই। ঠিক আছে, আচ্ছা। 2l উপরে গেল কেন? কোন ইচ্ছা করে গুণ করে দিছি জুলেখা। টি কোথায়? টি আছে নিচে। তাহলে টি উপরে গেছে, তাহলে টোয়াইস এল উপরে যাবে, 3g নিচে আসবে। টি উপরে গেছে, তাহলে টোয়াইস এল নিচ থেকে উপরে যাবে, 3g নিচে আসবে। আই সমান কি? আই হচ্ছে জড়তার ভ্রামক। আই হচ্ছে জড়তার ভ্রামক এবং প্রান্তগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক।
প্রান্তগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে 1/3 ml স্কোয়ার। মানে এগুলো সব নিউটনীয় বলবিদ্যার কনসেপশন। প্রান্তগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এখানে যতগুলা কনসেপশন দেখতেছেন, প্রান্তগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নিউটনীয় বলবিদ্যার কনসেপশন। টাউ সমান আই আলফা সমান আর এফ সাইন থিটা নিউটনীয় বলবিদ্যার কনসেপশন। ঠিক আছে, ওকে। এই কনসেপ্টের জন্য এইটাকে কি সূত্র হিসেবে মনে রাখতে পারবো? এইটাকে সূত্র হিসেবে মনে রাখলেও এটা তুই সূত্র হিসেবে কোথাও ইউজ করতে পারবি না। এটাকে তুই সূত্র হিসেবে কোথাও ইউজ করতে পারবি না। তো এটাকে আলাদা করে সূত্র হিসেবে চাইলে মনে রাখতে পারিস, বাট এই অঙ্ক তো ধরো আমাদের সত্যি কথা হচ্ছে বোর্ড পরীক্ষায় আসার চান্স কম। বোর্ড পরীক্ষায় আসার চান্স কম। এইটার সাথেও এসএস নিবি, কোথায় দাঁড়াবো? এইটার সাথেও এসএস নিবি, এত এসএস এর জ্বালায় ভেসে যাবে অন্যায়। ঠিক আছে, হ্যাঁ নিয়ে ফেলাও। তো এইটা আসলে বুয়েট পরীক্ষায় আসতে পারে, এইটা আসলে বুয়েট পরীক্ষায় আসতে পারে। মাইনাসটা কি লিখছস? মাইনাসটা আবার বুঝান ভাইয়া। আমি ম্যাচ থেকে কি হয়েছে, ম্যাচ থেকে বাসায় চলে আসি, মেস থেকে বুঝাইতে চাইছস বোধ হয়। মেস থেকে বাসায় চলে আসি, জিজ্ঞেস করছে, আমি বলছি আমি পড়ালেখা বাদ দিব, কিন্তু আমি শিখর ক্লাস করি, ওরা জানে না, আমার কি পাপ হবে? আমার কিছু বলার নাই, আমার কিছু বলার নাই। স্বদেশ রায়, আমি আপনার কমেন্টটা বুঝি নাই বস। স্বদেশ রায়, আমি আপনার কমেন্টটা বুঝি নাই, কি জিজ্ঞেস করছেন সেটা একটু বলেন, কি জিজ্ঞেস করছেন সেইটা একটু বলেন। স্বদেশ, আমি বুঝতেছি না মাইনাস মানে কি, হোয়াট ইজ মাইনাস? ও এই মাইনাস, তুই মাইনাসকে মাইনাস লিখছস, মাইনাসকে মাইনাস লিখছস, কপাল। মানে সরণ যেদিকে কাজ করতেছে, প্রত্যয়নী বল কাজ করতেছে বিপরীত দিকে। সরণ যেদিকে কাজ করতেছে, প্রত্যয়নী বল কাজ করতেছে বিপরীত দিকে, তো এই জন্য মাইনাস লিখবো। সরণ যেদিকে কাজ করতেছে, প্রত্যয়নী বল কাজ করতেছে বিপরীত দিকে। সুভানা আপু, আপনাকে বলা হয়েছে থিটা খুবই ক্ষুদ্র, এই যে এইখানটায় কি বলা হয়েছে, থিটা হচ্ছে খুবই ক্ষুদ্র কোণ। তাইলে থিটা যখন খুবই ক্ষুদ্র কোণ হবে, তখন আমরা জানি সাইন থিটার ভ্যালু থিটার রেডিয়ান ভ্যালুর সমান। সাইন থিটার ভ্যালু থিটার রেডিয়ান ভ্যালুর সমান। এই কথাও তো আমরা আমাদের এই পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারের ভিতরে একাধিকবার বলছি। পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারের ভিতরে আমরা একাধিকবার বলছি যে ক্ষুদ্র কোণে যদি ঘুরাই তাহলে সাইন থিটার ভ্যালু কি হবে, থিটা হবে, রেডিয়ান, সাইন থিটার ভ্যালু রেডিয়ান। আচ্ছা, ওমেগা স্কোয়ার সমান 3g/2l। ব্যাপারটা খেয়াল করো, যখনই তুমি দেখবা এই পাশে আছে ত্বরণ, এই পাশে আছে সরণ, জাস্ট লাইক দ্যাট, এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাইলে এ হচ্ছে ত্বরণ, এক্স হচ্ছে সরণ, তাহলে মাঝখানের টার্মটা হচ্ছে ওমেগা স্কোয়ার। তো এইখান থেকে আমরা দেখতেছি আলফা মানে হচ্ছে কৌণিক ত্বরণ। আলফা মানে কি আফসার, তোমাকে বলছি, আলফা মানে কি, আলফা মানে হচ্ছে কৌণিক ত্বরণ, থিটা মানে হচ্ছে কৌণিক সরণ। তাহলে এই জিনিসটা কি এই ইকুয়েশনটার সাথে মিলে যায় না? এই জিনিসটা কি এই ইকুয়েশনটার সাথে মিলে যায় না, যে এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, যেখানে এ হচ্ছে ত্বরণ, এক্স হচ্ছে সরণ, আলফা হচ্ছে কৌণিক ত্বরণ, থিটা হচ্ছে কৌণিক সরণ। তাহলে এই যে রাশিমালাটা আছে, এই রাশিমালাটা হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে আলফা সমান মাইনাস ওমেগা স্কোয়ার থিটা। না, মাইনাস কেন হবে? আমাদের তো ওমেগা স্কোয়ারের আগেই মাইনাস আছে। কি আজব ব্যাপার, এগুলো কি জিজ্ঞেস করা? ওমেগা স্কোয়ারের আগেই তো মাইনাস আছে। কবে আমরা মাইনাস লিখছিলাম? ওমেগা স্কোয়ারের ভ্যালু আমরা কবে থেকে মাইনাস লিখছি? একটা মানকে বর্গ করতেছি, বর্গ করলে সেটা স্কোয়ার আসে নাকি? বর্গ করলে সেটা স্কোয়ার আসে নাকি? এ হচ্ছে রৈখিক ত্বরণ, এ হচ্ছে রৈখিক ত্বরণ, আলফা হচ্ছে কৌণিক ত্বরণ। এ হচ্ছে রৈখিক ত্বরণ, আলফা হচ্ছে কৌণিক ত্বরণ। ঠিক আছে? না সাদিদা, সবসময় হচ্ছে সরণ যেদিকে কাজ করবে, সরণ যেদিকে কাজ করবে, প্রত্যয়নী বল কাজ করবে তার বিপরীত দিকে। তুমি যদি দণ্ডটারে এই দিকে টাইনে আনতা, দণ্ডটাকে ওই পাশে না দিয়ে এই দিকে যদি টাইনে আনতা, তখনও সরণ হইতো বাইরের দিকে, প্রত্যয়নী বল হইতো ভিতরের দিকে।
ত্বরণ হইতো বাইরের দিকে, প্রত্যয়নী বল হইতো ভিতরের দিকে। ঠিক আছে? রৈখিক ত্বরণ, রৈখিক সরণ, কৌণিক ত্বরণ, কৌণিক সরণ আমরা তুলনা করতে পারি। একই জিনিস বুঝাচ্ছে। ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। আচ্ছা, যদি ওরকম হওয়ার চান্স কম যদি আসে, জিজ্ঞেস করলি আরমান, তখন আমরা যেটা করব, দণ্ডের জন্য একটা দোলনকাল বের করব, ববের জন্য একটা দোলনকাল বের করব। দণ্ডের জন্য দোলনকাল এবং ববের জন্য দোলনকাল দুইটার সমষ্টি বের করব। দণ্ডের দোলনকাল এবং ববের দোলনকাল দুইটার হচ্ছে আমরা সমষ্টি বের করব। তো হুবহু এরকম না হইলেও এরকম কাছাকাছি টাইপসের একটা ম্যাথ আমরা সলভ করব। এই হচ্ছে আমাদের আর একটা ম্যাথ। সবাই একটু কোয়েশ্চেনটা পড়ি। এখানে আমাদের ছোট্ট করে একটু জিনিস মিসিং হয়ে গেছে। এইটা একটা দৃঢ় অবলম্বন, এইটা আসলে আঁকতে ভুলে গিয়েছি আমরা। এইটা বেসিক্যালি একটা দৃঢ় অবলম্বন। ঠিক আছে, এইটা একটা দৃঢ় অবলম্বন। তাইলে এই দৃঢ় অবলম্বন থেকে কি হয়েছে বাবা? এই দৃঢ় অবলম্বন থেকে একটা সরল দোলক ঝুলায় দেওয়া হয়েছে। এই দৃঢ় অবলম্বন থেকে একটা সরল দোলক ঝুলায় দেওয়া হয়েছে। এই সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত? এই সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে এল। এই সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত? এল। ঠিক আছে। আচ্ছা, মাঝামাঝি একটা জায়গায় মানে সাম্যাবস্থানের ঠিক বরাবর অর্ধেক দৈর্ঘ্য পর্যন্ত একটা বাধা দেওয়া আছে। তার মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে সরল দোলকটা এই পাশে দুলতেছে, সরল দোলকটা এই পাশে দুলতেছে, এই পাশে পুরাটা দুলতে পারে নাই, এই পাশে অর্ধেক দুলছে। এই পাশে কি হয়েছে? এই পাশে অর্ধেক দুলছে। তো অর্ধেক দোলার পরে বাকিটুকু যখন দুলতে গেছে, তখন সে দেখছে এইখানে একটা বাধা আছে। তো এই বাধার জন্য পুরা দৈর্ঘ্য বরাবর তো সে দুলতে পারে নাই, বাধার জন্য পুরা দৈর্ঘ্য বরাবর সে দুলতে পারে নাই। তো সে দুলছে হারে, সে দুলছে কদ্দূর? সে দুলছে হচ্ছে অর্ধেক বরাবর। সে দুলছে কদ্দূর? সে দুলছে হচ্ছে অর্ধেক বরাবর। বুঝতে পারছি? আচ্ছা, তো আমাকে জিজ্ঞেস করছে পর্যায়কাল কত হবে। আমাকে জিজ্ঞেস করছে পর্যায়কাল কত হবে। তাহলে খেয়াল করেন, অবভিয়াসলি যখন পুরা দৈর্ঘ্যে দুলছে, পুরা দৈর্ঘ্যে যখন দুলছে আর যখন অর্ধেক দৈর্ঘ্যে দুলছে, তখন পর্যায়কাল সেম হবে না। কোনো কারণ নাই পর্যায়কাল সেম হওয়ার। এখানে কার্যকরী দৈর্ঘ্যের অর্ধেক, এখানে হচ্ছে কার্যকরী দৈর্ঘ্যের অর্ধেক, ওখানে হচ্ছে পুরা কার্যকরী দৈর্ঘ্য। তাইলে এইটা একটু বুঝেন, যখন এইখানে পুরা দৈর্ঘ্য ছিল তখন যেই পর্যায়কাল হবে, যখন অর্ধেক দৈর্ঘ্য দুলছে তখন পর্যায়কাল সেটা হবে না, সেটার অর্ধেক হবে। এখন খেয়াল করেন, পর্যায়কাল বলতে আমরা আসলে কি বুঝি? এই জিনিসটা একটু বুঝতে পারলে, এই অঙ্কটা খুবই ছোট বেসিক্যালি। পর্যায়কাল মানে আসলে কি? এইখান থেকে এই পর্যন্ত গেছে, গিয়ে আবার এই পর্যন্ত ফেরত আসছে, এইটারেই তো আমরা বলি পর্যায়কাল, তাই না? এইটারেই তো আমরা বলি হচ্ছে পর্যায়কাল, রাইট? বাম পাশ থেকে সাম্যাবস্থার অতিক্রম করে ডানে গেছে, আবার ডান পাশ থেকে সাম্যাবস্থান অতিক্রম করে বামে গেছে। তাইলে পুরাটা ঘুরে আসলে আমরা বলি হচ্ছে একটা কমপ্লিট দোলন সম্পূর্ণ করছে, তার মানে একটা পর্যায়কাল সম্পূর্ণ করছে। ঠিক আছে, কিন্তু এইখানে খেয়াল করেন, সম্পূর্ণ পর্যায়কাল কি ও সম্পূর্ণ করছে? ও কি সম্পূর্ণ পর্যায়কাল সম্পূর্ণ করছে? এইখান থেকে গেছে অর্ধেক, আবার এইখান থেকে অর্ধেকে ফেরত গেছে। এখান থেকে গেছে কতদূর? এখান থেকে গেছে অর্ধেক, পুরোটা তো যাইতে পারে নাই। এখান থেকে গেছে অর্ধেক, আবার এইখান থেকে অর্ধেকে ফেরত গেছে। তাইলে এখানে সম্পূর্ণ পর্যায়কাল অতিক্রম করতে পারে নাই। এখানে তার ব্যবহৃত সময় হচ্ছে t/2। এখানে ব্যবহৃত সময় কত? এখানে ব্যবহৃত সময় t/2। আবার এইখানে, এইখানটায় খেয়াল করো বাবারে, পেছায় পেছায় পড়ে যাচ্ছি রে। তাহলে এইখানটায় খেয়াল করেন, এইখান থেকে গেছে কিছু দূর, আবার এইখান থেকে ফেরত আসছে, এইটাও দেখো পুরাটুকু যাইতে পারে নাই।
এইটাও পুরাটুকু যাইতে পারে নাই, এইটাও অর্ধেক গেছে, তারপরে আবার পুরাটা দুলছে, আবার অর্ধেক আসছে। তাহলে এইখানে সে কাজে লাগাইছে টি প্রাইম বাই টু। তাইলে দেখেন আলটিমেটলি আপনার এই দুইটা পর্যায়কালের সমষ্টি বাইর করা লাগবে। একটা হচ্ছে টি বাই টু যখন কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে এল, আরেকটা হচ্ছে টি প্রাইম বাই টু যখন কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে এল বাই টু। তো এই দুইটার জন্য আমরা কি করব, এই দুইটার জন্য আমরা পর্যায়কালের ভ্যালুটা কত সেটা বাইর করব। অর্ধেক পর্যায়ে কাল সম্পন্ন, অর্ধেক পর্যায়কাল সম্পন্ন করছে। ভেরি গুড সাদিদা। ধাক্কা খাওয়ার পরে তো আগের জায়গায় ফেরত যেতে পারবে না। শক্তির নিত্যতা সূত্রের কথা চিন্তা করেন সুভানা, শক্তির নিত্যতা সূত্রের কথা চিন্তা করেন। এই পাশে তো আর সেই ধাক্কাটা নাই। তো যখন সে এইটুকু আসার পর এদ্দুর চলে আসছিল, তখন এখানে স্থিতিশক্তি কিছুটা কি করছে, গতিশক্তিতে রূপান্তর হইতে পারে নাই, সো অর্ধেক গেছে। তো এইখানে বেসিক্যালি বেগের মান বেড়ে গেছে। এখানে বেগের মান, এইখানে বেগের মানের চাইতে বেশি। যখন দৈর্ঘ্য বড় সুভানা, যখন দৈর্ঘ্য বড় তখন বেগের মানটা কম, কিন্তু যখন দৈর্ঘ্য কমে গেছে তখন গেছে দ্রুত গতিতে, তখন বেগের মান বেড়ে গেছে। তো এই জন্য এই পাশে আসলে আবার ওই পাশে যাইতে পারবে। ঠিক আছে, বুঝতে পারছিস? কি বুঝিস নাই শুভ? জয় অর্ধেক পর্যায়কাল হয় টি প্রাইম সমান টি বাই ফোর। না, টি প্রাইম সমান টি বাই ফোর না, টি প্রাইম সমান টি বাই ফোর না, সরাসরি এটা বলা যায় না। বলা যায়, বলা যায়, টি প্রাইম সমান টি বাই ফোর বলা যায়। ঠোঁট ফাটতেছে প্রচন্ড। দেখেন কোশ্চেনটা আমি বলে দিই, অঙ্ক খুব সহজ। অঙ্ক এতক্ষণে যারা করে ফেলছেন ভেরি গুড। আপনাকে বলছে এটা একটা সরল দোলক, সিম্পল কথা। যখনই আপনাকে বলছে জিনিসটা একটা সরল দোলক, আপনার জন্য জীবন সহজ। কারণ আপনি জানেন টি সমান টোয়াইস পাই রুট ওভার এল বাই জি। টি সমান কি? টি সমান টোয়াইস পাই রুট ওভার এল বাই জি। তাইলে এখানে বলছে এই দোলকটাকে এক পাশে নিয়ে গেছিলাম, তো নিয়ে গিয়ে ছেড়ে দিছি, তো ছেড়ে দিয়ে দুলতে দুলতে আসছে। এখন সাম্যাবস্থানের মধ্যে এই জায়গায় মনে করো একটা কাঠের টুকরা, একটা স্ল্যাব, কিছু একটা বাধা বসায় রাখছি। কিছু একটা কি করছি, কিছু একটা বাধা বসায় রাখছি। তো এই বাধা বসায় রাখছি কতটুকু দৈর্ঘ্যে? এল বাই টু দৈর্ঘ্যে। বাধা বসায় রাখছি কতটুকু দৈর্ঘ্যে? এল বাই টু দৈর্ঘ্যে। তো এল বাই টু দৈর্ঘ্যে বাধা বসায় রাখছি, তাইলে অবশিষ্ট দৈর্ঘ্য কত? এল বাই টু। তাহলে এইটুকু অংশে দুলছে একটা দোলনকালের অর্ধেক সময়। কেন দোলনকালের অর্ধেক? কারণ পুরা দোলন তো কমপ্লিট করতে পারে নাই, পূরণ করছে অর্ধেক দোলন। তাহলে দোলনকালের অর্ধেক দুলছে। আবার এই পাশে দোলনকাল কত? টি প্রাইম। এখন এই টি প্রাইমেও পুরাটা দুলতে পারে নাই, দুলছে হচ্ছে অর্ধেক। এখান থেকে দূর গেছে, এখান থেকে দূর গেছে, ওই পাশে আবার যাইতে পারে নাই। তাইলে মোট দোলনকাল বা পর্যায়কাল কত? তো এইটা যদি আপনাকে বাইর করতে বলে যে মোট পর্যায়কাল, তাহলে মোট পর্যায়কাল সমান কি লিখতে পারবো আমরা? মোট পর্যায়কাল সমান লিখতে পারবো টি বাই টু প্লাস টি প্রাইম ডিভাইডেড বাই টু। তাইলে এইখান থেকে হাফ কমন নেই, হাফ কমন নিলে আসবে টি প্লাস টি প্রাইম, বা এইখান থেকে আসবে হাফ ইন্টু টোয়াইস পাই রুট ওভার এল বাই জি প্লাস টোয়াইস পাই রুট ওভার এল বাই টু বাই জি। বা এইখান থেকে লিখতে পারবো টোয়াইস পাই কমন নাও, তাহলে টোয়াইস পাই যদি কমন নেই নিচে আছে টু, তাইলে এইখানে আছে রুট ওভার এল বাই জি প্লাস রুট ওভার এল বাই টোয়াইস জি। তাহলে এইখানে এভাবেই রেখে দিই আমরা, তাইলেই চলবে। টু আর টু কাটা, তাইলে আমরা লিখতে পারবো হচ্ছে পাই ইন্টু রুট ওভার এল বাই জি প্লাস রুট ওভার এল বাই টোয়াইস জি। তো এই হচ্ছে দোলনকাল বা পর্যায়কাল। তো এই হচ্ছে দোলনকাল বা পর্যায়কালের ভ্যালু, মানটা আমরা বাইর করে ফেললাম। আজকের বেশিরভাগ অঙ্কেই আমরা বেসিক্যালি কাইন্ড অফ একটু সূত্রের প্রমাণ করতেছি, কোনো সলিড ডেফিনিট অ্যান্সার আমরা বাইর করতেছি না। ঠিক আছে,
জায়েদ কি হয়েছে বেটা? জায়েদ আমি বুঝি নাই, কি বলছিস আমি বুঝি নাই, আধ্যাত্মিক ব্যাপার। না, এল এর কৌণিক বিস্তার আর L/2 এর কৌণিক বিস্তার একই হবে না, ভিন্ন হবে। এল এর কৌণিক বিস্তার আর L/2 এর কৌণিক বিস্তার একই হবে না, ভিন্ন হবে। প্রবলেমটা অনুভব করতে পেরেছিস? আচ্ছা, সবার কি এই অঙ্কটা হয়েছে? সাবিহা, সাবিহা নওশিন কেন জানি আগের স্লাইডে যাওয়ার আবেদন জানাইছে, তো একটু আগের স্লাইডে যাইতে চাই। এখানে একটা ব্র্যাকেট দিলে মনে হয় ভালো লাগবে নাকি? আগের স্লাইডে যাইতে বলছে, আগের স্লাইডে যাব, যাই, আগের স্লাইডে গেলাম। আগের স্লাইডে গেছি, আমি একটু 2 মিনিট রেস্ট করি। 2 মিনিট না, আসলে আধা মিনিট রেস্ট করবো, 30 সেকেন্ড। 30 সেকেন্ড। শুকর আলহামদুলিল্লাহ। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, জোস, সেরা। এইগুলাকে আলাদা করে সূত্র হিসেবে মনে রাখার দরকার নাই, এগুলাকে আলাদা করে সূত্র হিসেবে মনে রাখার দরকার নাই। যুগল, ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হচ্ছিল, খুবই মজার মজার প্রবলেম আমরা সলভ করতেছিলাম, নতুন নতুন ম্যাথ। তো তুমি ক্লাসটা মিস করলে তো আসলে লস হয়ে গেল তোমার। যাই হোক, রেকর্ডেড ক্লাসটা দেখে নিও যদি দরকার মনে হয়। দেখবে নাকি আমরা বেশ কিছু নতুন নতুন ম্যাথ সলভ করছি। এই একটা ম্যাথ, এই হচ্ছে আরেকটা ম্যাথ, এই হচ্ছে আমাদের শুরুর ম্যাথ। ঠিক আছে, 2 নম্বরে বিস্তার এ কে থিটা হিসেবে ধরা হয়েছে। কেন এ কে কেন থিটা হিসেবে ধরবো? বিস্তার হচ্ছে বিস্তার, আর থিটা তো থিটা, বিস্তারের সাথে থিটার কোনো সম্পর্ক নাই। এখানে বিস্তার হচ্ছে 5, এখানে বিস্তার হচ্ছে, সরি, এখানে বিস্তার হচ্ছে 3, এখানে বিস্তার হচ্ছে 5, আমরা লব্ধি বিস্তার বাইর করতে চাইছি। ঠিক আছে, ওকে, কোন ক্যালকুলেটর কিনবো? কিনেন 570 ms, 991 ES, 991 ES প্লাস, যে কোনোটা কিনেন, এগুলো সবই নন প্রোগ্রামেবল ক্যারেক্টার। ঠিক আছে, এইগুলা বোর্ড পরীক্ষায় চান্স একটু কম, বোর্ড পরীক্ষার চান্স একটু কম, বোর্ড পরীক্ষায় আসার চান্স একটু কম। ঠিক আছে, ওকে। T/2 তে কি হয়েছে বাবু? T/2, টি প্রাইমে কি হয়েছে? টি প্রাইম হচ্ছে অর্ধেক দৈর্ঘ্যের জন্য দোলনকাল, টি প্রাইম হচ্ছে অর্ধেক দৈর্ঘ্যের জন্য দোলনকাল। তাহলে অর্ধেক দৈর্ঘ্য কত? L/2। তাহলে ঘুরছে কদ্দূর? T'/2 ঘুরছে কদ্দূর? T'/2 গেছে অর্ধেক, আবার ফেরত আসছে অর্ধেক, ওই পাশে যাইতে পারে নাই, তাহলে অর্ধেক গেছে, তাহলে দোলনকালের অর্ধেক। তাহলে T'/2, তাহলে T'/2 সমান কি? T'/2, 2 তো কমন নিয়ে নিছি, তাহলে T প্রাইম সমান হচ্ছে টোয়াইস পাই রুট ওভার L/G। তাহলে টোয়াইস পাই, L মানে কত? L মানে হচ্ছে L/2, L মানে হচ্ছে L/2, তাহলে টোয়াইস পাই রুট ওভার L/2/G। বুঝতে পারছিস? আচ্ছা, যুগল, কোনো প্রবলেম থাকলে গ্রুপে পোস্ট করিস, এখন তো লাইভ ক্লাসে বলে লাভ নাই। ঠিক আছে, এখন কি ফিল করতে পারতেছেন যে এই ধরনের ম্যাথ যদি আমাদের বুয়েট পরীক্ষায় আসে, অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় আসে, তাইলে ইনশাল্লাহ করতে পারবো, সলভ করতে পারবো, এই কনফিডেন্সটা কি পাচ্ছেন কিনা? দেখেন, আমাদের আজকের ক্লাসের লক্ষ্য উদ্দেশ্য, মানে আমি চাইলে আপনাদেরকে 5টা বুয়েটের ম্যাথ, 2টা কুয়েটের ম্যাথ, চুয়েটের ম্যাথ, 2টা আইইউটির ম্যাথ করাইতে পারতাম। ঠিক আছে, তো এখন সেই ম্যাথগুলা করলে যেটা হবে, আপনার কাছে মনে হবে আরে এগুলো তো সব নতুন কিছু নাই, এগুলা সবগুলাই কমন ম্যাথ করতেছি। তো কমন ম্যাথ না করে একটু নতুন ধরনের ম্যাথ করানোর জন্যই এই ম্যাথগুলা আনা, যেই ম্যাথগুলা আমাদের প্রবাবল ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আসতে পারে, প্রবাবল ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আসতে পারে। তো এই ম্যাথগুলা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আসার মতো ম্যাথ। কোন বোর্ডের সৃজনশীল সলভ করবো? ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ো না, সব বোর্ডের সৃজনশীল সলভ করবা, আগে নিজের বোর্ড সলভ করবা, তারপর সব বোর্ডের সৃজনশীল সলভ করবা। ঠিক আছে, ওকে। জয়, আমাদের গ্রুপে পোস্ট করিস, জয় গ্রুপে পোস্ট করিস। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, কনফিডেন্ট ফিল করছিস, জোস। এই অঙ্কটা আরেকটা ভেরি স্পেশাল টাইপের ম্যাথ। কোয়েশ্চেনটা পড়ি, কোয়েশ্চেনটা পড়ি। ঘটনা কি হয়েছে? ঘটনা হচ্ছে, এক টুকরা কাঠের ব্লক বা কিছু একটা দেওয়া ছিল, এক টুকরা কাঠের ব্লক বা কিছু একটা দেওয়া ছিল। তো এই যে কাঠের ব্লকটা দেওয়া আছে, এই কাঠের ব্লকের টোটাল দৈর্ঘ্য কত? কাঠের ব্লকের টোটাল দৈর্ঘ্য হচ্ছে এইচ। কাঠের ব্লকের টোটাল দৈর্ঘ্য কত? ক্যাপিটাল এইচ। আচ্ছা, এই কাঠের ব্লকের
স্মল এইচ পরিমাণ অংশ, কাঠের ব্লকের স্মল এইচ পরিমাণ অংশ পানিতে ডুবেছিল। কাঠের ব্লকের স্মল এইচ পরিমাণ অংশ কি ছিল? পানিতে ডুবেছিল। এটা হচ্ছে নর্মাল সিচুয়েশন। তাহলে এইচ হচ্ছে টোটাল দৈর্ঘ্য, পানিতে ডুবে আছে কদ্দূর? পানিতে ডুবে আছে স্মল এইচ। ঠিক আছে? আচ্ছা, তো এখন আপনাকে বলছে যে এই বস্তুটার মধ্যে এফ বল প্রয়োগ করে কিছুটা নিচে নামিয়ে ছেড়ে দিলে, তাহলে এই বস্তুটারে তুমি কি করছো? এই বস্তুটারে তুমি এফ বল প্রয়োগ করছো। তো এই বস্তুটারে তুমি যখন এফ বল প্রয়োগ করবা, তখন বস্তুটা আরো কিছুটা নিচে নেমে আসবে না? এফ বল প্রয়োগ করছি, তাইলে এফ বল প্রয়োগ করলে কি হবে? এফ বল প্রয়োগ করলে বস্তুটা আরো কিছুটা নিচে নেমে আসবে। মনে করি এই নেমে আসার পরিমাণ কত? এই নেমে আসার পরিমাণ হচ্ছে এক্স, এই নেমে আসার পরিমাণ হচ্ছে এক্স। তাহলে কদ্দুর নিচে নেমে আসছে? এক্স পরিমাণ নিচে নেমে আসছে। তো এই যে এফ বল প্রয়োগ করে কিছুটা নিচে নামিয়ে ছেড়ে দিলে তার পর্যায়কাল কত হবে বাইর করতে বলছে। কি বাইর করতে বলছে? বাইর করতে বলছে তার পর্যায়কাল কত হবে। আচ্ছা, কিভাবে আমরা করতে পারি? কিভাবে আমরা করতে পারি? তাইলে ফার্স্টে আমরা যে জিনিসটা করব, যে বল প্রয়োগ করার আগে, বল প্রয়োগ করার আগে আপনি চিন্তা করেন নরমালি প্লবতা বল, প্লবতা বল সমান আমরা কি জানি? আচ্ছা, প্লবতা বলে যাওয়ার আগে আমি ধরে নিলাম বস্তুর ঘনত্ব হচ্ছে রো প্রাইম, বস্তুর ঘনত্ব হচ্ছে রো প্রাইম এবং তরলের ঘনত্ব হচ্ছে রো। বস্তুর ঘনত্ব কি? রো প্রাইম, তরলের ঘনত্ব হচ্ছে রো। ঠিক আছে, বস্তুটা শুরুতে এইচ পর্যন্ত ডুবে ছিল। বস্তুটা শুরুতে কি ছিল? বস্তুটা শুরুতে এইচ পর্যন্ত ডুবে ছিল। এরপর ওকে যখন চাপ দিছি, ও আরো এক্স পরিমাণ নেমে গেছে। এরপরে ছেড়ে দিলে ও দুলতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এটা ভালো কথা। পর্যায়কালের শেষে না, এক্স পরিমাণ নেমে গেছে সুভানা, এক্স পরিমাণ নেমে গেছে। তাইলে সাম্যাবস্থানের নিচে কদ্দুর নামছে? এক্স। তাইলে সাম্যাবস্থানের উপরে কদ্দুর উঠবে? এক্স। এইটা তো ওর সাম্যাবস্থা, এটা তো বুঝি। এই লাইনটা কি? এই লাইনটা হচ্ছে ওর সাম্যাবস্থা। এই লাইনটা, অনুভূমিক লাইনটা কি? এটা হচ্ছে ওর সাম্যাবস্থা। তাহলে সাম্যাবস্থানের নিচে কদ্দুর চাপাই দিছো? এক্স পরিমাণ চাপাই দিছো। তাহলে সাম্যাবস্থানের উপরে কদ্দুর উঠে যাবে? এক্স পরিমাণ উঠে যাবে। বুঝি এইটা? ওকে, জোশ। ঠিক আছে, আমরা একটু সামনে আগাই। তাহলে প্লবতা বল, প্লবতা বল সমান আমরা কি জানি? প্লবতা বল মানে হচ্ছে অপসারিত তরলের ভর। তো অপসারিত তরলের ভর সমান কি? রো ভি ইন্টু জি। অপসারিত তরলের ভর কি? অপসারিত তরলের ভর হচ্ছে রো ভি ইন্টু জি। আচ্ছা, এখন বাইরে থেকে কত বল প্রয়োগ করছো? বাইরে থেকে বল প্রয়োগ করছো এফ পরিমাণ। বাইরে থেকে কত বল প্রয়োগ করছো? এফ পরিমাণ। এখন প্রত্যয়নী বল কোন দিকে কাজ করে? প্রত্যয়নী বল কাজ করে হচ্ছে বিপরীত দিকে। প্রত্যয়নী বল কোন দিকে কাজ করে? প্রত্যয়নী বল কাজ করে হচ্ছে বিপরীত দিকে, খাড়া উপরের দিকে। প্রত্যয়নী বলটা কোন দিকে কাজ করছে? খাড়া উপরের দিকে। তো আমরা এই যে এক্স পরিমাণ ডুবে গেছে, এই যে এক্স পরিমাণ ডুবে গেছে, এইটার জন্য একটা এক্সট্রা প্লবতা তৈরি হয়েছে না? এটার জন্য কি হয়েছে? একটা এক্সট্রা প্লবতা তৈরি হয়েছে। তো আমি যদি ওই এক্সট্রা প্লবতাটা বাইর করতে চাই, এফ অফ এক্সট্রা প্লবতা, এফ অফ এক্সট্রা প্লবতা সমান সমান কি হবে? সমান সমান হবে রো ভি মানে কত? ভি মানে হচ্ছে, ধরে নিলাম এই বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে এ ইন্টু এইখানে কদ্দুর ডুবছে? ডুবছে হচ্ছে এক্স পরিমাণ ইন্টু হচ্ছে জি। যেহেতু প্রত্যয়নী বল কাজ করতেছে প্রযুক্ত বলের বিপরীত দিকে, বা সরণ হইছে কোন দিকে? সরণ হইছে নিচের দিকে। সরণ হইছে কোন দিকে? নিচের দিকে। প্রত্যয়নী বল কোন দিকে? বিপরীত দিকে। তাইলে এই দুইটার দিক বিপরীত। তাইলে আমরা লিখতে পারবো
এফ অফ এক্সট্রা প্লবতা সমান মাইনাস রো এ এক্স জি, এইটা বুঝছি কিনা বলেন। রো এ এক্স জি এটা বুঝতে পারছি। এ মানে হচ্ছে বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এ হচ্ছে বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল। বেসিক্যালি আয়তন সমান কি, নিচে লেখা দেখা যাবে, দেখা যাবে না। বেসিক্যালি আমরা আয়তন সমান কি লিখতে পারি, আয়তন সমান হচ্ছে এ ইন্টু এল। আয়তন সমান কি, আয়তন সমান হচ্ছে এ ইন্টু এল। ঠিক আছে, তাহলে বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ধরে নিছি, বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ধরে নিছি। খেয়াল করে নর্মাল হিসাব, নর্মাল হিসাব আমরা বেসিক্যালি, তাইলে এই লাইনটা আমি একটু মুছেই দেই, এই লাইনটা একটু মুছেই দেই, তাইলে এইখান থেকে লিখি মাইনাস রো ইন্টু ভি এক্সট্রা ইন্টু জি। এফ অফ এক্সট্রা প্লবতা এটা সমান কি মাইনাস রো ইন্টু ভি এক্সট্রা। ভি এক্সট্রা মানে কি, এক্সট্রা আয়তন, কতটুকু এক্সট্রা আয়তন ডুবে গেছে। তো কতটুকু এক্সট্রা আয়তন ডুবছে, এইটা ডুবছে আসলে এইটুকু আয়তন, এইটুকু আয়তন ডুবে গেছে। সো আয়তন সমান কি, আয়তন সমান হচ্ছে, আয়তন সমান হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, না আমি ভুল লিখছি, এটা বেসিক্যালি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এইটা বেসিক্যালি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ঠিক আছে, মাই ব্যাড, এইটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ঠিক আছে, তাইলে আয়তন সমান কি, আয়তন সমান হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। আয়তন সমান কি, আয়তন সমান হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। তাইলে এই যে আয়তন এক্সট্রা, এক্সট্রা কদ্দুর আয়তন ডুবছে, এই যে এক্স পরিমাণ ডুবে গেছে, এই এক্স এর জন্য যদ্দুর ডুবছে ওইটুকুর আয়তন বাইর করতে চাই। তাইলে এক্স এর দৈর্ঘ্য কত, এক্স এর দৈর্ঘ্য হচ্ছে এক্স, এক্স এর দৈর্ঘ্য কত এক্স, এবং বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কত ধরে নিছি, বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা ধরে নিছি হচ্ছে এ। তাহলে এইখান থেকে আমি লিখতে পারবো, বা এফ অফ এক্সট্রা প্লবতা, এফ অফ এক্সট্রা প্লবতা সমান মাইনাস রো ইন্টু এ ইন্টু এক্স ইন্টু জি। এইবার বলেন বুঝছেন কিনা, সৌরভ কর্মকার এইবার বলেন বুঝতে পারছেন কিনা, সানজিদা রাফা, সানজিদা রাফা বলো বুঝছি কিনা, সৌরভ, সানজিদা রাফা এবং বাকি যারা যারা আছো জলদি বলো এইটুকু বুঝছি কিনা, এইটুকু বুঝছি কিনা জলদি বলেন। ওকে জোশ। এখন বস্তুটা তো দুলতেছে, বস্তুটা কি করতেছে, বস্তুটা সরল ছন্দিত স্পন্দনে দুলতেছে। তাইলে বস্তুটা যদি সরল ছন্দিত স্পন্দনে দুলে, সরল ছন্দিত স্পন্দনে দুলতেছে, তার মানে বস্তুটার মধ্যে গতি আছে, বস্তুটার মধ্যে কি আছে, বস্তুটার মধ্যে গতি আছে। সুতরাং গতিশীল যে কোনো বস্তুর জন্য এফ সমান কি লিখা যাবে, এফ সমান লিখা যাবে এম ইন্টু এ। এফ সমান কি লিখা যাবে, এফ সমান লিখা যাবে এম ইন্টু এ। এইটা সমান সমান কি, এইটা সমান সমান হচ্ছে মাইনাস রো এ এক্স ইন্টু জি। আচ্ছা, এইখানে যে এমটা আছে, এই এমটা কি, এমটা হচ্ছে বেসিক্যালি বস্তুর ভর। এম কি, এম হচ্ছে বস্তুর ভর। তাই বস্তুর ভরটা যদি আমরা বসাইতে চাই, তাইলে এম সমান কি লিখতে পারবো, বা এম সমান লিখতে পারবো রো প্রাইম ভি ইন্টু রো প্রাইম ভি ইন্টু এ সমান সমান হচ্ছে মাইনাস রো এ এক্স ইন্টু জি। এম এর জায়গায় কি লিখা যাবে, এম এর জায়গায় লিখা যাবে হচ্ছে রো ইন্টু ভি। এম এর জায়গায় কি লিখতে পারবো, এম এর জায়গায় লিখতে পারবো হচ্ছে রো ইন্টু ভি। তাইলে এম এর জায়গায় লিখে দিছি কি, এম এর জায়গায় লিখে দিছি হচ্ছে রো ইন্টু ভি। একটু চাপাই নিয়ে আসি নাইলে জায়গা হচ্ছে না। ঠিক আছে, এম এর জায়গায় লিখে দিছি হচ্ছে রো ইন্টু ভি। ঠিক হ্যাঁ বাচ্চা লোক। আচ্ছা,
তাইলে এইখান থেকে আসেন, বা ভি সমান কি, ভি মানে হচ্ছে সম্পূর্ণ বস্তুর আয়তন। ভি সমান কি, ভি সমান হচ্ছে সম্পূর্ণ বস্তুর আয়তন। ভি সমান যদি সম্পূর্ণ বস্তুর আয়তন হয় তাইলে কি লিখতে পারবেন, রো প্রাইম এ ইন্টু ক্যাপিটাল এইচ ইন্টু এ সমান সমান হচ্ছে মাইনাস রো এ এক্স ইন্টু জি। দেখো বুঝো কিনা, দেখো বুঝো কিনা। তাসমিয়া তাবাস্সুম, ওয়েলকাম। কেন থ্যাংক ইউ দিল এটাই বুঝি নাই। থ্যাংক ইউ কেন দিল বাচ্চাটা, এটাই বুঝতে পারছি না আমি। এই যে দিছে আর কি, বাচ্চাটার মন চেয়েছে থ্যাংক ইউ দিতে, বাচ্চাটা থ্যাংক ইউ দিছে। ঠিক আছে, আচ্ছা। তাইলে এইখান থেকে খেয়াল করেন, এইখান থেকে আমরা এ আর এক্স এর মধ্যে একটা সম্পর্ক পাই যাই, বা এইখান থেকে দেখো আমরা লিখতে পারবো এ সমান সমান কি, এ সমান সমান হচ্ছে মাইনাস রো এ এক্স ডিভাইডেড বাই রো প্রাইম এ ইন্টু এইচ ইন্টু জি। তাইলে এই রকম একটা সম্পর্ক আমরা পাই, এখান থেকে এই রকম একটা সম্পর্ক পাই, এ সমান মাইনাস রো এ এক্স ডিভাইডেড বাই হচ্ছে কি, ডিভাইডেড বাই হচ্ছে রো প্রাইম এ এইচ ইন্টু জি। এর বুঝতে পারছি? আচ্ছা, এর যদি বুঝতে পারি তাইলে আমাদের কাজ অনেকটুকুই শেষ। তো এইবার আমরা যে জিনিসটা করব, এবার আমরা একটা সম্পর্ক বাইর করে নিব। তো সম্পর্কটা হচ্ছে শুরুতে, সম্পর্কটা কোথায়, সম্পর্কটা হচ্ছে শুরুতে। তো শুরুতে একটু খেয়াল করেন, শুরুতে বস্তুটার কদ্দূর ডুবে ছিল, শুরুতে বস্তুটার ডুবে ছিল হচ্ছে এইচ পরিমাণ। শুরুতে বস্তুটার কদ্দূর ডুবে ছিল, শুরুতে বস্তুটার ডুবে ছিল হচ্ছে এইচ পরিমাণ। তো এম হচ্ছে সম্পূর্ণ বস্তুর ভর, এম হচ্ছে সম্পূর্ণ বস্তুর ভর বাবু, এম হচ্ছে সম্পূর্ণ বস্তুর ভর। ঠিক আছে, তাইলে শুরুতে খেয়াল করেন, শুরুতে বস্তুটা কদ্দূর ডুবে ছিল, শুরুতে বস্তুটা ডুবে ছিল হচ্ছে, শুরুতে বস্তুটা ডুবে ছিল হচ্ছে স্মল এইচ পরিমাণ। তাহলে আমরা যদি শুরুর হিসাব লিখি, তাহলে শুরুতে একটা প্লবতা ছিল, শুরুর ওজন সেই প্লবতা বলের সমান। শুরুর ওজনটা কি হবে, শুরুর ওজনটা সেই প্লবতা বলের সমান হবে। তো ওজন সমান কি, ওজন সমান হচ্ছে mg। প্লবতা সমান কি, প্লবতা সমান হচ্ছে রো ভি ইন্টু জি। বা এইখান থেকে এম এর জায়গায় কি লিখতে পারবো, এম এর জায়গায় লিখতে পারবো রো ইন্টু ভি প্রাইম ইন্টু জি সমান সমান রো ভি ইন্টু জি। বা এইটা তো হবে এম প্রাইম রো প্রাইম, যেহেতু এম হচ্ছে বস্তুর ভর। বা এইখান থেকে রো প্রাইম ভি প্রাইমের জায়গায় কি লিখতে পারবো, এ ইন্টু ক্যাপিটাল এইচ ইন্টু জি সমান সমান রো প্রাইম এ ইন্টু ক্যাপিটাল এইচ ইন্টু জি সমান সমান রো ইন্টু ভি, ভি হচ্ছে অপসারিত তরলের আয়তন। তাহলে এ ইন্টু ডুবে ছিল কদ্দুর, ডুবে ছিল হচ্ছে এইচ পরিমাণ, ডুবে ছিল কদ্দুর এইচ পরিমাণ। তাহলে এইখানে লিখবো এইচ ইন্টু জি। তাইলে এইখান থেকে খেয়াল করো, আমরা কি খেয়াল করতে চাই এইখান থেকে। আচ্ছা, এখানে আমি একটু ছোট্ট জিনিস করি, তাহলে জীবনটা আর একটু সুন্দর হবে। কি সুন্দর হবে, আমি জিটাকে নিয়ে আসি উপরে, এক্সটাকে নিয়ে যাই সাইডে। বুঝতেই পারতেছো যে এখানেও আমরা এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স এই ফর্মুলাটা বানাবো। তাইলে এখান থেকে খেয়াল করো, এখান থেকে খেয়াল করো রো এ জি, রো এ জি ডিভাইডেড বাই রো প্রাইম এ এইচ। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে, এইখান থেকে আমরা কি লিখতে পারি, এইখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে রো এ, রো এ জি। তাহলে রো এ জি ক্লাস আছে, ও 7 মিনিট, ম্যাক্সিমাম 7 মিনিট। তাহলে রো এ জি ডিভাইডেড বাই রো প্রাইম এ এইচ। তাইলে রো প্রাইম এ এইচ এটারে পাঠাও পায়ের তলে, তাইলে রো প্রাইম এ
এইচ, এইটা চলে গেল পায়ের তলে, তাইলে এইখানে কি থাকে জি, এইখানে কি থাকে এইচ, তাইলে লিখো হচ্ছে জি ডিভাইডেড বাই এইচ। তাইলে এই যে সম্পর্কটা পাইলাম এইটা আরেকটা সম্পর্ক। তো এবার এই সম্পর্কে ওই সম্পর্কের মধ্যে ইনপুট দিয়ে দাও। তো যদি ইনপুট দিয়ে দাও তাহলে এ সমান কি আসবে, এ সমান আসবে মাইনাস জি বাই এইচ ইন্টু এক্স। দ্যাট মিনস এ ইকুয়ালস টু a equals to minus omega square x। তাইলে a equals to যদি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স হয় তাইলে এইখান থেকে আমরা কি করতে পারবো, এইখান থেকে আমরা যে কাজটা করতে পারবো সেইটা অলরেডি তোমরা অনেকবার করছো আজকের ক্লাসে। তুমি লিখতে পারবা ওমেগা স্কোয়ার সমান হচ্ছে জি বাই এইচ, তাহলে টোয়াইস পাই বাই টি সমান রুট ওভার জি বাই এইচ। তাহলে টি সমান কি আসবে, টি সমান আসবে টোয়াইস পাই রুট ওভার এইচ ডিভাইডেড বাই জি। দেখা যাচ্ছে নিচ পর্যন্ত? হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে টি সমান আসবে টোয়াইস পাই রুট ওভার এইচ ডিভাইডেড বাই জি। আচ্ছা, এম যদি পুরা ভর হয় তাহলে রো প্রাইম কেন ধরলেন? কারণ রো প্রাইম তো বস্তুর ঘনত্ব। সুভানা আপু, রো প্রাইম হচ্ছে বস্তুর ঘনত্ব, রো প্রাইমটা হচ্ছে বস্তুর ঘনত্ব, এটা হচ্ছে টি এর মান। এই যে বস্তুটাকে এফ পরিমাণ বলে চাপা দিছি, এই বস্তুটাকে এফ পরিমাণ বলে চাপা দিছি, চাপা দিয়ে ছেড়ে দিছি, তাইলে বস্তুটা দুলতেছে। এই বস্তুটার মধ্যে একটা সরল ছন্দিত স্পন্দন তৈরি হয়েছে। এই সরল ছন্দিত স্পন্দনের দোলনকাল হচ্ছে এইটা, টি সমান টয়েস পাই রুট এইচ বাই জি। টি সমান টয়েস পাই রুট এইচ বাই জি। রুমানা ইসলাম আগে আগে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ, গুড বাই সব জানায় দিচ্ছে। ঠিক আছে, রুমানার একদমই ভালো লাগে নাই আজকের ক্লাসটা। রুমানা একদমই খুশি হইতে পারে নাই। কি পড়াইছে ছাতা মাথা ভাই, এগুলা কি পড়াইলো, কোথায় আসবে এইসব অঙ্ক, কি হবে এইসব অঙ্ক দেখে। বাট ট্রাস্ট মি, এইসব অঙ্ক যারা দেখছেন তারা মোটামুটি অ্যাডমিশনে যখন আসবেন, যখন অ্যাডমিশনে আসবেন তখন দেখবেন বিভিন্ন অফলাইন কোচিং সেন্টার, আমি নাম বলবো না, বিভিন্ন অফলাইন কোচিং সেন্টারে পড়া আপনার বন্ধুরা, ঠিক আছে, ডায়মন্ড ব্যাচ, তারপর গোল্ডেন ব্যাচ, অমুক তমুক বিভিন্ন ব্যাচে যারা পড়তেছে, ওইসব ব্যাচের যারা স্টুডেন্ট তারা আসলে যেই কন্টেন্ট, যেই থিওরি টপিক সূত্র ম্যাথ করতেছে, আপনি দেখবেন সেই থিওরি ম্যাথ সূত্র সেই সব কিছু আসলে আপনি আগেই করে আসছেন। তো অ্যাডমিশনে আপনি দেখবেন যে আপনি অনেক কিছুই রিভিশন দিচ্ছেন। রো প্রাইম হচ্ছে বস্তুর ঘনত্ব, রো হচ্ছে তরলের ঘনত্ব, রো হচ্ছে তরলের ঘনত্ব, রো হচ্ছে তরলের ঘনত্ব, রো প্রাইম হচ্ছে বস্তুর ঘনত্ব, রো প্রাইম হচ্ছে বস্তুর ঘনত্ব। এত লেখালেখি যে করছি, একখানে দাঁড়ায় যে বলবো একটা স্ক্রিনশট নাও, সেইটারও জায়গা পাচ্ছি না, স্ক্রিনশট নেওয়ার একটা জায়গা পাচ্ছি না। আমাদের পরের কোর্স কত মাস পরে আসবে? আই ক্যান ফিল দ্য ম্যাথ। লাভ ইউ সো মাচ, লাভ ইউ সো মাচ। তামিম, তামিম তোমার ভবিষ্যৎ অন্ধকার। আই এম সরি এভাবে বলার জন্য, আমি সচরাচর এইভাবে বলি না। এই শেষ একটা স্ক্রিনশট নিয়ে দেখি সবাই। তামিম, মানে তুই পুরা ক্লাসে যদি কিছু না বুঝে থাকোস তাইলে আসলে টেনশন করার মতো ব্যাপার ভাই, যে এতগুলা ম্যাথ আমরা করছি, তুমি একটা দুইটা পাঁচটা ম্যাথও যদি না বুঝো তাইলে খুব টেনশন করার মতো ব্যাপার। কারণ বেশিরভাগ স্টুডেন্টরা বুঝছে, তাহলে তুমি একা যদি বুঝো নাই তার মানে আসলে ঝামেলা হয়েছে। কি ঝামেলা হয়েছে এটা একটু নিজে ফাইন্ড আউট করার চেষ্টা করো। এবং অ্যাডমিশনের ক্লাস, অ্যাডভান্স প্রবলেম সলভিং এর ক্লাস এইরকমই হবে। তামিম বলছে ও কিচ্ছু বুঝে নাই। গৌতম, বুঝতে পারছিস সব? আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। একবার রেকর্ডিংটা দেখো, আমি আর এই পুরোটা এখন রিক্যাপ করলাম না। আমাদের বেসিক্যালি এই স্টুডিওতেই ক্লাস আছে, তো আমার জন্য ধরে দাঁড় করায় রাখছে, তো এই জন্য আর কি। শিখো সব
থেকে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা, সাদিদা, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা তোর এখন নেওয়ার দরকার নাই, কারণ আমাদের যে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা শিখো শপে আছে, এটা বেসিক্যালি এইচএসসি 24 এইচএসসি 25-এর জন্য। এইচএসসি 24 এইচএসসি 25-এ বেসিক্যালি শর্ট সিলেবাস, তো এই কোশ্চেন ব্যাংকটা শর্ট সিলেবাসের জন্য। কিন্তু এইচএসসি 26-এর জন্য বেসিক্যালি আমাদের নতুন কোশ্চেন ব্যাংক আসবে, সেটা হবে হচ্ছে ফুল সিলেবাসের উপরে। তো ওই কোশ্চেন ব্যাংকটা বের হবে, বের হইলে তুমি শিখোর অ্যাডমিশন কোর্সে ভর্তি হইলে, পুরা কোর্সে ভর্তি হইলে তুমি বইপত্রগুলো পাবা, শিখো একদম তোমার বাসায় প্যাকেট করে বইপত্র পাঠিয়ে দিবে। অথবা তুমি হচ্ছে ওয়েট করো, এখন ওই কোশ্চেন ব্যাংক কেনার দরকার নাই, ঠিক আছে? ইনশাল্লাহ অ্যাডমিশনে দেখা হবে। এবং এই যে অঙ্কগুলা করলাম, এই যে আজকে যতগুলো অঙ্ক করলাম, এই সবগুলো অঙ্ক কিন্তু অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ম্যাথ। এই সবগুলা ম্যাথ কিন্তু আমাদের অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ম্যাথ। তুমি একটা ম্যাথ কেউ বলতে পারবা না যেগুলো অ্যাডমিশনে আসার মতো না, সবগুলা ম্যাথ অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ম্যাথ। এইচ এবং এইচ কাটা গেল কোথায়? এইচ এবং এইচ কোথাও কাটা যায় নাই তো, এইচ এবং এইচ কোথাও কাটা যায় নাই তো। ও আচ্ছা, এইটা স্মল এইচ হবে না, এটা ক্যাপিটাল এইচ হবে বেসিক্যালি। এইটা কি আছে, ক্যাপিটাল এইচ না, তো এই ক্যাপিটাল এইচটা নিচে চলে গেছে, তো এইটা বেসিক্যালি ক্যাপিটাল এইচ। এইটা বেসিক্যালি কি, এইটা বেসিক্যালি হচ্ছে ক্যাপিটাল এইচ, মানে এই রো প্রাইম এ এইচ। তাইলে রো প্রাইম এ এইচ, এই রো প্রাইম এ এইচ নিয়ে আসছি পায়ের তলে, রো প্রাইম এ এইচ নিয়ে আসছি পায়ের তলে, রো প্রাইম এ এইচ নিয়ে আসছি পায়ের তলে। আর এই পাশে ছিল হচ্ছে এইচ, এই পাশে ছিল হচ্ছে জি, তাহলে এইচটাকে নিয়ে গেছি, এইচটাকে নিয়ে গেছি হচ্ছে এই পাশে, তাহলে জি বাই এইচ, জি বাই এইচ, জি বাই এইচ সমান রো এ জি, রো এ জি ডিভাইডেড বাই রো প্রাইম এ এইচ, রো প্রাইম এ এইচ। জাস্ট এই জিনিসটাকে রিপ্লেস করতে চাইছি, আর কিছু না, জাস্ট এই জিনিসটাকে রিপ্লেস করতে চাইছি, ঠিক আছে? আচ্ছা মাহিম এদিকে আয়, তুই গজল গা, তুই গজল গা, আমি আমার মাইক্রোফোনটা দিচ্ছি তোকে, তুই গজলটা গা, আমি তোকে আমার মাইক্রোফোনটা দিচ্ছি। একটু কিছু কাটিসি কথাবার্তা একটু বলে যাই, নাইলে এনাম ভাই মাইন্ড করবে। বা তোমাদেরও জানা দরকার, একটা পরীক্ষা দিতে হবে এই পর্যাবৃত্ত গতি চ্যাপ্টার থেকে। চমৎকার ভাবে আমরা একটা চ্যাপ্টার ফুলফিল করছি। তো একটা চ্যাপ্টার তখনই 100 ফুলফিল হবে যখন আপনি আসলে এই চ্যাপ্টারের উপরে একটা পরীক্ষা দিবেন। তো পরীক্ষাটা হচ্ছে 27শে মার্চ, দ্যাট মিনস আগামী পরশু। আগামী পরশু হচ্ছে রাত 8:30টায়, ঠিক আছে? আর আমাদের নেক্সট কোয়ার্টারে ফিজিক্সের চ্যাপ্টার পড়া হবে 5টা। ফার্স্ট পেপারের 2টা চ্যাপ্টার, গাঠনিক ধর্ম আর তরঙ্গ। আর সেকেন্ড পেপারে হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান, আধুনিক পদার্থ বিজ্ঞান এবং পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান, ঠিক আছে? আচ্ছা, যারা ফুল কোর্সে এনরোল করে আছেন ভেরি গুড। কেউ যদি ফুল কোর্সে এনরোল না করে থাকেন, SPQ4 এই প্রোমো কোডটা চালায় দিলে আপনি হচ্ছে 3000 টাকায় কোর্সে এনরোল করে ফেলতে পারবেন। এবং যেইটা হচ্ছে দুইটা ছোট ছোট অ্যানাউন্সমেন্ট, সেইটা হচ্ছে 6 এপ্রিল, 6 এপ্রিল হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, 6 এপ্রিল হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, এবং 7 এপ্রিল থেকে হচ্ছে আমাদের রেগুলার লাইভ ক্লাস। 7 এপ্রিল থেকে আমাদের রেগুলার লাইভ ক্লাস শুরু হয়ে যাবে। সো নেক্সট কোয়ার্টারের জার্নি শুরু হয়ে যাবে। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, এবং এইটা আমার ঈদের আগে লাস্ট ক্লাস আর কি, ঠিক আছে? ঈদের আগে এইটাই আমার শেষ ক্লাস। তো এই মাহমুদুল্লাহ এদিকে আসো, ঈদ মোবারক, এদিকে আসো, এদিকে আসো মাহমুদুল্লাহ, এদিকে আসো। এই মাহমুদুল্লাহকে ডাক দিছি, তোরা মাহমুদুল্লাহ ভাইকে একটা ঈদ মোবারক জানাই দে, ঠিক আছে? ওকে, লাভ ইউ সো মাচ। ওই যে ফিডব্যাক ফর্মটা উপরে দেওয়া আছে, ফিডব্যাক ফর্মটা উপরে দেওয়া আছে, ফিডব্যাক ফর্মটা ফিল আপ করেন। দিস ইজ ইট মাহমুদুল্লাহ ভাই। এবং এই মানুষজন মানে পুরাটা টাইম 1.5 ঘন্টা, বা অ্যাডমিশনের ক্লাসগুলো 2.5 ঘন্টা হয়, কোনগুলো ক্লাস 3.5 ঘন্টা 4 ঘন্টা হয়। নাইম ভাই, শুভ ভাই এরা ক্লাস নিতে দাঁড়াইলে 2.5 ঘন্টার ক্লাস কেন জানি 4 ঘন্টা হয়ে যায়, তো রেকর্ড ব্রেক হয়ে যায়। আমিও একদিন রেকর্ড ব্রেক করছিলাম, আমি সন্ধ্যা থেকে ক্লাস শুরু করে রাত 12টা বাজায় দিছি, ঠিক আছে? তো যাই হোক, সো আমার সেদিন আমার ক্লাসে এই মাহমুদুল্লাহ ভাই ছিল, বা আরো অনেক ভাইয়ারা আছে, রবিন ভাই আছে, মেহেদি ভাই আছে, অনেক ভাইয়ারা আছে। তো এই মানুষজন আসলে নিষ্ঠার সাথে বসে থাকে পুরাটা টাইম, দেখে আমাদের কোনো জায়গায় নেট ঠিকঠাক মতো আছে কিনা, সাউন্ড ঠিকঠাক মতো যাচ্ছে কিনা, বোর্ড
ঠিকঠাক মতো আছে কিনা, বোর্ড ঘোলা হয়ে গেল কিনা, যদিও এগুলো হয় না শিখতে ওইভাবে, ক্লাসের স্লাইডটা আমরা পাঠাইছি কিনা, এই সমস্ত কিছু। ঠিক আছে, তো এই মানুষগুলার কাছে তোরা হয়তো ভাবে ফিল করিস না, আমরা এটা প্রচন্ড ভাবে ফিল করি যে আমরা যে তোদের সাথে কমিউনিকেশনটা করতেছি, কথাবার্তা বলতেছি, সেইটার অনেক বেশি কৃতিত্ব বা দাবিদার হচ্ছে এই মানুষগুলা, আনসাং হিরো, যারা বসে থাকেন ক্যামেরার পিছনে, যারা হয়তো মানে কানে একটা হেডফোন নিয়ে বসে থাকেন, সাউন্ড ঠিকঠাক আসতেছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা। তো এই মানুষগুলোর জন্য অনেক অনেক বেশি শুভকামনা, শুভেচ্ছা। লাভ ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। লাভ ইউ, লাভ ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। মানে ও যদি এখানে দাঁড়ায় থাকে তাহলে ক্লাসটা শেষ হবে না। ঠিক আছে, তোরা বলতে পারো দাঁড়ায় থাকুক। ঠিক আছে, লাভ ইউ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম বাচ্চা লোক। শেষ করছি আজকের মতো, ইনশাল্লাহ ওরিয়েন্টেশন ক্লাসে দেখা হবে। ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে 6 এপ্রিল এবং 7 এপ্রিলে হচ্ছে আমাদের রেগুলার লাইভ ক্লাস শুরু হয়ে যাবে। লাভ ইউ এভরিওয়ান, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।